বলছে ৩ বন্ধু এ বি সি এর মধ্যে ৫,৫২৫ টাকা এমনভাবে ভাগ করা হলো যাদের প্রাপ্ত অংশ থেকে যথাক্রমে ৫০ টাকা, ১০০ টাকার ৭৫ টাকা সরিয়ে নেওয়ার পর তাদের বাকি টাকার অনুপাত হয় ১১:১৮:২৪। শুরুতে সি কত টাকা পেয়েছিল? তো এই কোশ্চেনটা তোমার ২ তারিখে এসেছিল, একদম সেম এই ডাটাতেই এসেছিল, যা যা লেখা আছে, বুঝতে পারছো? তো এই অঙ্কগুলো তো আমরা কতবার করেছি। কি করবো দেখো, টোটাল কত টাকা আছে? ৫,৫২৫ টাকা, তাই তো? এখান থেকে বলেছে কি এবিসি এর মধ্যে যে টাকাটা হয়েছে সেখান থেকে এই টাকাটা বের করে নেওয়া হয়েছে। তো কত আছে? ৫০ আর ১০০, ১৫০। ১৫০ আর ৭৫ কত হয়? ২২৫। মানে এখান থেকে আমার হচ্ছে ২২৫ টাকা বের করে নেওয়া হয়েছে। তো পড়ে আছে কত আমার? ৫,৩০০ টাকা পড়ে আছে। এবার বলছে কি বের করে নেওয়ার পর বাকি টাকা এবিসি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তো দেখো ২৪ আর ১১ কত হয়? ৩৫। ৩৫ আর ১৮ কত? ৫৩। মানে এই ৫৩০০ টাকা তোমার ৫৩ ইউনিটের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে ১ ইউনিটের মান কত পেয়েছি আমি? ১০০। এবার বলছে শুরুতে সি কত টাকা পেয়েছিল। তো সি এর ইউনিট কত আছে? ২৪ ইউনিট। ১ ইউনিট যদি ১০০ হয় তাহলে ২৪ ইউনিট কত হবে? ২৪ দিয়ে গুণ। তো কত হলো? ২৪০০ টাকা। কিন্তু এটা কখন? এটা হচ্ছে ৭৫ টাকা সরিয়ে নেওয়ার পর। তো যদি ৭৫ টাকা যোগ করে দেওয়া হয় তাহলে শুরুতে কত পেয়েছিল এ, মানে সরি সি? ২,৪৭৫ টাকা, তাই না? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি ২০ এবং জেড এর তৃতীয় সমানুপাতি ৮০ হয় তবে জেড এর মান নির্ণয় করো। দেখো তৃতীয় সমানুপাতির মান আমি কি জানি? বি স্কোয়ার বাই এ, তাই না? কিন্তু তৃতীয় সমানুপাতি আমাকে দিয়ে দিয়েছে দেখো ৮০, মানে এটা হচ্ছে ৮০ সমান সমান বি স্কোয়ার বাই বে। তো বি স্কোয়ার কি? দেখো ২০ আর জেড, তো জেড হচ্ছে আমার কি? বি স্কোয়ার, সরি উপরে কি চলে আসবে? জেড তার স্কোয়ার, আর এ কত আছে আমার? ২০, তাই তো? তো জেড স্কোয়ার যদি আমাকে বের করতে হয় তাহলে কি এই ২০টার সাথে গুণ হয়ে যাবে। তো ২০ আর ৮০ কত হয়? ১৬০০। যদি স্কোয়ার সরাতে হয় তাহলে কি করবো? আন্ডার রুট নিয়ে নেবো। তো ১৬০০ যদি আন্ডার রুট বের করি তাহলে কত আসবে? ৪০ বাইরে আসবে, তাই না? তাহলে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, তবে এটা হয়ে গেল তৃতীয় সমানুপাতি। প্রথম সমানুপাতি কি হয় বলো তো? প্রথম হচ্ছে এ স্কোয়ার বাই বি, ঠিক আছে? প্রথমটা হচ্ছে এ স্কোয়ার বাই বি। দ্বিতীয়টা কি? মানে দ্বিতীয় অনুপাত আন্ডার রুট এ আর বি, ঠিক আছে? তৃতীয় অনুপাতে কি? বি স্কোয়ার বাই এ। আর চতুর্থ অনুপাতে কি হয়? বি ইন্টু সি বাই এ। ঠিক আছে, এই চারটা জিনিস তোমরা মনে রাখবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পি এবং কিউ একটি কাজ ১২ দিনে এবং ২৪ দিনে করতে পারে। তারা দুজন মিলে ৪ দিন কাজ করার পর পি চলে যায়, ঠিক আছে? বলছে পি যে আছে সে একটা কাজ ১২ দিনে করতে পারে, আর কিউ যে আছে সে একটা কাজ ২৪ দিনে করতে পারে। তার মানে টোটাল কাজ আমি ধরে নিই, এই দুটো এলসিএম। তো ১২ আর ২৪ এলসিএম কত হচ্ছে? ২৪। মানে এ পি ২৪টা কাজ ১২ দিনে যদি করে তাহলে একদিনে কটা কাজ করছে? দুটো কাজ। আর কিউ কত করছে? ২৪টা কাজ ২৪ দিনে, মানে একদিনে একটা কাজ। এবার বলছে তারা ৪ দিন কাজ করার পর পি চলে যায়, মানে কি ৪ দিন তারা কাজ করেছে। তো একদিনে পি দুটো কাজ করে, কিউ একটা কাজ করে, তাহলে একদিনে টোটাল কাজ কত হচ্ছে? ৩টা। আর এরা 4 দিন কাজ করেছে, তার মানে কত? ১২টা কাজ এরা অলরেডি করে ফেলেছে। তো ২৪টা কাজ ছিল, ১২টা কাজ হয়ে গেছে, তো পড়ে আছে কত? ১২টা কাজ পড়ে আছে। এই ১২টা কাজ কিউ একা শেষ করছে, ঠিক আছে? কিউ কত? ১ এফিসিয়েন্সিতে কাজ করছে, মানে ১ এফিসিয়েন্সিতে কাজ করলে কত? ১২ দিনে কিউ কাজটা শেষ করে নেবে। তাহলে কিউ টোটাল কত কাজ করছে? ১২ দিন একা কাজ করেছে, আর ৪ দিন এর সাথে কাজ করেছে, মানে টোটাল ১৬ দিন কাজ করেছে কে? কিউ। আর পি কত কাজ করেছে? দেখো পি কাজ করেছে আমার ২ এফিসিয়েন্সিতে ৪ দিন, মানে ৮খানা কাজ করেছে, ঠিক আছে? এবার বলছে কিউ মোট যে পরিমাণ কাজ করেছে পি এর কাজের কত শতাংশ? যার সাথে এর থাকবে তাকে সবসময় তোমাকে নিচে লিখতে হবে। তো নিচে লিখে দাও কত? ৮। আর কিউ কত করেছে? ১৬। যেহেতু পার্সেন্টেজে বার করতে বলছে ১০০ দিয়ে গুণ, ৮ বার এটা কেটে দাও ২ বার, তাই না? ২ ১০০তে ২০০%, তাই না? সঠিক অ্যান্সার কত হবে তোমার? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে করে নেবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে ৯৮৭৪০ সংখ্যাটি নিচের কোনটি দ্বারা বিভাজ্য নয়? দেখো ৪ দিয়ে কোনো সংখ্যা বিভাজ্যতার নিয়ম কি? লাস্ট দুটো ডিজিট যদি ৪ দিয়ে ভাগ যায় তো সংখ্যাটা ৪ দিয়ে মানে ভাগ যাবে, তার মানে কি এটা হবে না? ৫ আর ১০-এর নিয়ম কি? লাস্টের সংখ্যা যদি ০ থাকে বা ৫ থাকে তাহলে এই দুটো সংখ্যা দিয়েই ভাগ যাবে, ঠিক আছে? তার মানে কি এটা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ৩ দিয়ে তোমার এই সংখ্যাটা ভাগ যাবে না, তাই না? দেখো ৩ দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? ৩ আর ৯, ঠিক আছে? এই দুটোর বিভাজ্যতার নিয়ম হচ্ছে যে যতগুলো সংখ্যা থাকবে, ঠিক আছে, সেই সংখ্যাগুলোর যোগফল যদি ৩ বা ৯ দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা তোমার ৩ আর ৯ দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? আচ্ছা দেখো ৪ দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? লাস্ট দুটো ডিজিট
ঠিক আছে। তো লাস্ট দুটো ডিজিট যেটা আছে যদি 4 দিয়ে ভাগ যায় পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। লাস্ট 3টা ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা কি হবে 8 দিয়ে ভাগ যাবে। লাস্ট 4টা ডিজিট যদি তোমার 16 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা তোমার কি হবে 16 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে। দেখো 6 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, 6 এর মধ্যে কি আছে 2 আর 3, মানে কি সংখ্যাটাকে তোমার তো সবার প্রথম জোড় হতেই হবে, জোড় হওয়ার পর যদি সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই তোমার 6 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে। আচ্ছা 7 দিয়ে আর 13 দিয়ে, ঠিক আছে, এর বিভাজ্যতার নিয়ম কি বলতো, যদি ধরো এই সংখ্যাটা এক, ধরো একটা সংখ্যা আছে, এটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, ধরো একটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8, 8টা সংখ্যা, যেমন তোমার 2 তারিখেই একটা কোশ্চেন দিয়েছিল এরকম 8টা সংখ্যা দিয়ে দিয়েছিল, বলে 13 দিয়ে কোন সংখ্যাটা ভাগ যাবে। ঠিক আছে। তো তুমি কি করবা 13 দিয়ে আর 7 দিয়ে, মনে রাখো লাস্ট থেকে তিনটার গ্রুপ বানাবা। ঠিক আছে, এটা 3 এটা 3 আর এটা 3 নাই তো 2 আছে, দুটোই গ্রুপ করে নেবা। এই তিনটার গ্রুপ বানাবা, গ্রুপ বানানোর পর অল্টারনেট সংখ্যার যোগ করবা। ঠিক আছে, এইটা যোগ হবে, যেহেতু এটা কারোর সাথে অল্টারনেট নাই তাহলে এটা আলাদা থাকে যাবে। এই দুটো সংখ্যার যে যোগফল হবে সেই যোগফল থেকে এই যে 3টা সংখ্যা এটাকে বিয়োগ করে দিবা। ঠিক আছে, বিয়োগ করার পর যেই বিয়োগ ফলটা আসবে সেই বিয়োগ ফলটা যদি তোমার 7 দিয়ে বা 13 দিয়ে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা তোমার 7 আর 13 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো 7 আর 13 বুঝতে পারলে, 8 বলে দিয়েছি, 9 বলে দিয়েছি, 10 বলে দিয়েছি, 11 তো দেবো, এই নিয়মটা 11তেও লাগে। ঠিক আছে, যখন বড় সংখ্যা থাকবে কিনা তখন তুমি এই 11তে এই নিয়মটাও লাগাতে পারো, কিন্তু ধরো ছোট সংখ্যা আছে তখন তুমি কি করবে অল্টারনেট সংখ্যার যোগফল, ধরো 1 2 3 4 5টা সংখ্যা আছে, ঠিক আছে, 6টা সংখ্যা আছে, তো এটা তুমি 11 দিয়ে ভাগ করবে কি করে, অল্টারনেট সংখ্যার যোগ করবে, এই দুটার যোগ হবে এই দুটার যোগ হবে, এটার যোগফল এই দুটা আর এই একটা, মানে অল্টারনেট সংখ্যা এটার যোগফল, এই দুটোর যে যোগফল আসবে সেই যোগফলের যেটা বিয়োগফল হবে সেই সংখ্যাটা যদি শূন্য দিয়ে মানে বিয়োগফল যদি শূন্য হয় তাহলে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। আর সেই সংখ্যাটা যদি 13র মাল্টিপল, মানে সরি 11র মাল্টিপল হয়, ঠিক আছে, যেমন 11 গুণিত 22 33 44, তাহলে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, 7 আর 13 তো সেম কেস, এটাতেও যদি সংখ্যাটার মানে বিয়োগফল যদি শূন্য আসে তাহলে 7 13 দিয়ে ভাগ যাবে, যদি 13র মাল্টিপল হয় তাহলে সেটা, বা 13 আর 7-এর মাল্টিপল হয় তাহলে সেই সংখ্যাটা 13 আর 7 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এই কিছু কিছু পয়েন্ট তোমরা মনে রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি দ্রব্যের দাম পরপর 3 মাসে যথাক্রমে 20%, 10% এবং 50% হ্রাস পায়, কিন্তু চতুর্থ মাসে 100% বৃদ্ধি পায়। ঠিক আছে, তো 20% মানে কি হয়, এটাকে যদি আমি ফ্র্যাকশনে ভাঙি কি করে হবে, 1-এর 5 হবে, তাই না, তার মানে কি প্রথমে 5 ছিল তারপরে 1 কমে গেছে, তো কত হয়েছে, প্রথমে 5 ছিল এখন 1 কমে গেছে, তো কত হয়েছে 4 হয়েছে। দ্বিতীয়টা কি হবে 10%, 10%-এর কি হয় 1-এর 10, মানে প্রথমে 10 ছিল 1 কমে গেছে, তো 10 থেকে কত হবে 9, তাই না। 50% কত হয় 1-এর 2, মানে 2 প্রথমে ছিল 1 কমে গেছে, তো 2 থেকে কি হয়েছে 1 হয়ে গেছে। তারপরে বলছে 100% বৃদ্ধি পায়, 100% মানে কি 1/1 হবে, তাই না, সরি 100% 100%, ঠিক আছে, এই শূন্য কেটে যাবে, মানে 1/1 হবে, মানে প্রথমে 1 ছিল তারপরে 1 বৃদ্ধি পেয়েছে, 1 ছিল 1 বৃদ্ধি পেয়ে, তার মানে হয়েছে কত 2, তো এটাকে এবার তুমি গুণ করে দাও, দেখো 5 দুগুণি 10, 10 আর 10-এ 100, তারপর দেখো 4 দুগুণি 8, 8 নং 72, তাই তো, তাহলে কমেছে কত, দেখো 100 ছিল 72 হয়েছে, তাহলে কত কমেছে তোমার 28 কমেছে। এবার পার্সেন্টেজ করার জন্য কি করবে 100 দিয়ে গুণ করে দিবা, তাই না, 100 কেটে যাবে, 28% কি হয়েছে, মানে সরি 28% কি হয়েছে কমে গেছে, ডিক্রিজ বাই 28%, অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে অমল 4% বার্ষিক সুদে প্রথম 2 বছরের জন্য, 6% বার্ষিক সুদে পরবর্তী 3 বছরের জন্য এবং 5 বছরের বেশি সময়ের জন্য 8% বার্ষিক সুদে কিছু টাকা ধার নিল। যদি সে 9 বছর পর 20,000 টাকা সরল সুদ প্রদান করে তবে সে কত টাকা ধার নিয়েছিল। দেখো যেহেতু সরল সুদে কি হয় প্রত্যেক বছরের পার্সেন্টেজ সেম থাকে, কোনো রকম চেঞ্জেস হয় না, তাই যদি 1 মাসে যদি 4% হয়, মানে 1 বছরে যদি 4% হয়, 2 বছরে কত হবে 8%, প্লাস যদি 1 বছরে 6% হয় তাহলে 3 বছরে কত হবে 18%। তারপরে বলছে কত হলো 2 আর 3 5 বছর হয়ে গেল, আর পড়েছে কত 9 বছর, তো 5 বছর যদি হয়ে যায় 9 বছরে যদি টোটাল সুদ দেয় তাহলে পড়ে আছে কত 4 বছর। এই 4 বছর কত বলেছে 8% বার্ষিক সুদে, কিন্তু 8 করে দাও, তো কত হলো 4 8 32, 32 আর 8 40, 40 আর 18-তে 58%-এই সুদ দিয়েছে, তাই তো। 58% সুদ কিসে দিয়েছে, যে টোটাল টাকাটা ছিল সেইটার উপর 58% সুদ হচ্ছে আমার 20,000 টাকা, তাই না, মানে যেটা প্রিন্সিপাল ছিল সেই প্রিন্সিপালের উপর 58%-এর যে সুদ আছে সেটার পরিমাণ আমাকে দিয়ে দিয়েছে 2,000 টাকা, সরি 20,000 টাকা। তাহলে আমাকে বলছে প্রিন্সিপালের মান বের করতে হবে, প্রিন্সিপালের মান বের করলে কি হবে, এইটা তোমার গুণ হয়ে যাবে আর নিচে কত যাবে 58 হয়ে যাবে, মানে আমার হলো কত 20,000, ঠিক আছে, তারপরে আবার দুটো শূন্য আর নিচে হচ্ছে 58,
ব্যাস, এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এইরকমই ক্যালকুলেশন তোমাকে দিচ্ছে পরীক্ষাতে, যেটা করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বুঝলে তো। অঙ্ক সোজা সোজাই আসছে, এমন না যে খুব টাফ অঙ্ক আসছে, কিন্তু ক্যালকুলেশন মাথা খারাপ করে দিচ্ছে। তোমরা তোমাদের যেসব মানে বন্ধু বান্ধব যারা পরীক্ষা দিয়ে দিয়েছে অলরেডি, তাদেরকে তুমি জিজ্ঞেস করে দেখবে যে কোশ্চেন খুব একটা টাফ আসছে না। দেখো এটাকে যদি আমি 58 দিয়ে গুণ করি, মানে ভাগ করি, তাহলে দেখো কি আসবে। 58কে আমি, দেখো পাঁচ পাঁচ দুগুনি 10, 3 পাঁচে 15, 4 পাঁচে 20, মানে 4 দিয়ে গুণ করলে এটা তো 20 পার হয়ে যাচ্ছে। 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে কত আসছে, 3 8 24, 3 5 15, 17, মানে 174, তাই তো। তো 10 থেকে 4 গেল 6, এখানে 1 ছিল 8, 10 থেকে 2 গেল 8, গেল 2, 260। এবার কত দিয়ে যাবে দেখো, যদি আমি 4 দিয়ে করি, 4 5 20, 4 6 24, 4 8 32, 6 দিয়ে বেশি হয়ে যাবে, তাই না। তো 4 দিয়ে করি, 4 বারে কত হচ্ছে, 4 4 8 32, 4 5 20, 232, তাই তো, 232। এটা বিয়োগ করলে কত আসবে, 28। আবার একটা শূন্য কি হয়ে যাবে, নেমে যাবে। তো কটা শূন্য না, আমরা এক দুই, সরি, দুটো তো অলরেডি চলে গেলো, একটা, আর এখানে দুখানা শূন্য নেমে গেছে, তাই না। 1 2 3 4টা শূন্য নেমে গেছে, দুটো শূন্য পড়ে আছে। এবার তো এই 200 থেকে আবার সেই 4 দিয়ে করো, তার কত হবে, 232। 232, 232 থেকে যদি ভাগ দিই কত হচ্ছে, 80 থেকে যদি 32 ভাগ দিই কত, 48। এই আরেকটা শূন্য নেমে গেল, এটাকে কাটো এবার। কত দিয়ে কাটো, 5 8 40, 5 নং 45, 8 নং 72, 9 দিয়ে বেশি বেরিয়ে মানে বেশি হয়ে যাচ্ছে, তো 8 দিয়ে করবো। কত হচ্ছে, 8 8 64, 4 হাতে থাকলো 6, 40 46, তাই তো, 46। এখান থেকে বাদ দিলে কত, 80 থেকে 64 বাদ দিলে 16, তারপর আবার আরেকটা শূন্য আছে, এই শূন্যটাও নেমে যাবে। এটা কত যাবে, আবার সেই 2 3 বারে 15, 2 বারে বেশি হয়েছে, মানে এটার পর আবার দশমিক চলে আসবে, তাই তো। তো এরকমই কিছু একটা মান তোমাকে দিয়ে দিবে, সেটা বের করে নিতে হবে, ঠিক আছে। এবার এই যে ক্যালকুলেশনটা আমি তোমাকে করে করে দেখালাম, তাই তোমাকেও পরীক্ষাতে এটাই করতে হবে। এবার তুমি যদি বলো যে না এখানকার কোনো আমাকে ট্রিক বলে দাও, এখন আমি তোমাকে কিভাবে বলবো বলো। আমি তোমাকে একদম দেখাচ্ছি যে তুমি এক্সামে কি করে মানে পরীক্ষা দাও। আমরা সাধারণত এক্সামে যেভাবে পরীক্ষা দিই, এক্সামে না বুঝলে তো কোনো ট্রিক কাজে আসে না। ওখানে তোমাকে বেসিক মেথড কাজে আসবে। তুমি যারা যারা পরীক্ষা দিয়ে নিচ্ছো বা আগে পরীক্ষা দিচ্ছ, তোমরাই বলো ট্রিক কি কাজে আসে কখনো। ওটা তুমি তোমাকে প্র্যাকটিস করতে হবে না, একটা অঙ্ক তোমাকে 50 বার যদি করে দাও, তারপর তুমি সেই মানে অ্যান্সারটা তুমি ট্রিকের মাধ্যমে বের করতে পারবে। না হলে ট্রিক, পরীক্ষার হলে তোমার 25টা কোশ্চেনের 25 রকম ট্রিক হয়, মনে রাখতে পারবা। তোমাকে এইরকমই করতে হবে। আর তুমি যদি এটা যদি কোনো ভালো পদ্ধতি পাও, সেটা অবশ্যই করতে পারো। তুমি জানলে তুমি আমাকেও জানিয়ে দিও, আমিও তাহলে শিখে যাবো। বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 15 জন ছাত্রের গড় ওজন 45 কেজি। যদি একজন শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়, তবে গড় ওজন 2 কেজি বৃদ্ধি পায়। শিক্ষকের ওজন কত। দেখো বেসিকে করলে কি হয়, 15 জন যে ছাত্র আছে তার গড় ওজন 45, তার টোটাল ওজন কত হবে, 15 5 75, 15 6 60, এত হবে। এবার বলছে একজন শিক্ষককে অন্তর্ভুক্ত করা হলো, 16 জন হয়ে গেল। এবার ওজন 2 কেজি বৃদ্ধি পেল, 45 ছিল এখন কত হলো, 47 হয়ে যাবে। তাহলে এটা কত আসবে, 47, 64, 752, ঠিক আছে। এবার দেখো এটা যদি আমি বিয়োগ করি, কত হচ্ছে, 12 থেকে 5 গেল 7, এখানে 1 চলে এলো 8, 15 থেকে 8 গেল 7, 77 কেজি। এটা তোমার হয়ে গেল বেসিক। এবার দেখো এটাকে তোমার যদি মানে নর্মালি যদি এর থেকে ফাস্ট করতে চাও, তাহলে কি করবো, দেখো একটা মানে ফর্মুলা মনে রাখবা। নতুন গড়, ঠিক আছে, নতুন গড় প্লাস ব্যাকেট দিবা আগের সদস্য, ঠিক আছে, আগের সদস্য ইন্টু করে দিবা গড় বৃদ্ধি, গড় বৃদ্ধি, ঠিক আছে। এটাতে রেখে দেবো, তোমাকে হয়ে যাবে। দেখো নতুন গড় কত হচ্ছে, আগে 45 ছিল, এখন 2 বেড়েছে 47, তাই না। নতুন গড় হয়ে যাচ্ছে 47, প্লাস আগের সদস্য কতজন ছিল, 15 জন ছিল, আর গড় বৃদ্ধি কত হয়েছে, 2 কেজি বৃদ্ধি হয়েছে, তো ইন্টু 2 করে দাও। তো 15 দুগুণে 30, 30 আর হচ্ছে 47, কত হবে, 77, ঠিক আছে। এইভাবেও তোমরা করতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে করবা, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সেমি। সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন যার বাহু বৃত্তের ব্যাসার্ধের সমান। বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর স্কোয়ার, তাই না। তো পায়ের মান কত হয়, 22/7 ইন্টু আর আমাকে দিয়েছে কোথাও, আর দেয়নি, তার আমাকে বের করতে হবে, সমান সমান 616, ঠিক আছে। 22 দিয়ে কাটি, 22 দুগুণি 44, 22 3 66, তো 22 দুগুণি আমার হয়ে গেল 44, ঠিক আছে। তারপরে কত যাবে, 22 16 8, 8 বলে চলে যাবে 176, তাই না। তো কত হলো, আর স্কোয়ার সমান সমান আমার হলো 28 ইন্টু 7। এটা যদি আন্ডার রুট করি কত আসবে, দেখো 7 8 56, 14 196, মানে 14 চলে আসবে আমার হচ্ছে আর এর মান, তাই তো। আর কত পেলাম আমি, 14। এবার আমাকে বলেছে যে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করুন যার বাহুর মান বৃত্তের ব্যাসার্ধের সমান, মানে যা আর তাই হচ্ছে বাহু, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার। তো বাহু আমার কত দিয়েছে, 14, তো এর 14 স্কোয়ার কত হবে, 196। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তাই না। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এরকম বেসিক বেসিক নর্মাল ফর্মুলাতেও অঙ্ক আসছে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি নল
একটি চৌবাচ্চা 5 ঘন্টায় পূর্ণ করতে পারে এবং অন্য একটি নিকাশি নল 10 ঘন্টায় খালি করতে পারে। দুটো নল একসাথে যদি খোলা থাকে, খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আমি ধরলাম প্রথম নল এ আছে, সে 5 ঘন্টায় পূর্ণ করছে। দ্বিতীয় নল বি আছে, সে হচ্ছে 10 ঘন্টায় খালি করে দিচ্ছে। যেহেতু খালি করছে ওই জন্য মাইনাস নিয়ে নিলাম। টোটাল ধরো আমি ট্যাঙ্কের ক্ষমতা ধরে নিলাম 10 লিটার, কারণ এই দুটো এলসিএম। তাহলে এ কত এফিসিয়েন্সিতে বলছে? যেহেতু 5 ঘন্টায় 10 ভরে দিচ্ছে, মানে 1 ঘন্টায় কত 2 ভরছে, আর এই 10 ঘন্টায় 10 খালি করে দিচ্ছে, মানে 1 ঘন্টায় কত 1 খালি করছে, -1। এ হচ্ছে দুটো নলকে একসাথে খোলা হলো। দুটো নল কি, এই হচ্ছে 2 এফিসিয়েন্সিতে জল ভরছে আর এই 1 এফিসিয়েন্সিতে খালি করছে। মানে দুজন মিলে যদি কাজ করে তো 1 এফিসিয়েন্সির জল ভরবে একবারে। এবার বলছে খালি চৌবাচ্চা পূর্ণ হতে কতক্ষণ সময় লাগবে। এবার দেখো, এও কাজ করছে এও কাজ করছে, 2 ঘন্টায় 1 ভরছে, তাই না? তো ভরতে কত সময় লাগবে 1 এফিসিয়েন্সিতে? 10 ঘন্টা। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বাইকের গতিবেগ একটি সাইকেলের তুলনায় 4 গুণ। যদি সাইকেলটি একটি দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় নেয়, দেখো অপশনে সব মিনিট দেওয়া আছে, তাই না? তো প্রথমে 2 ঘন্টাকে আমি মিনিটে করে দিই। কত হয় 2 ঘন্টাকে মিনিট করলে? 120 মিনিট। মানে বলছে সাইকেলটি একটি দূরত্ব অতিক্রম করতে 120 মিনিট সময় নেয়। আর বাইকের গতি সাইকেলের তুলনায় 4 গুণ, মানে বাইকের গতিবেগ একটি সাইকেলের তুলনায় 4 গুণ। তাহলে বাইকটি কত সময় নেবে? এটাকে তুমি 4 দিয়ে ভাগ করে দাও, 30 মিনিট সময় নেবে, তাই না? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো কি হয় ব্যাপারটা, একটা মানে তোমরা যে নিয়মটা জানো, এফিসিয়েন্সি কি হয় বলো তো? সময়ের উল্টো হয়। বলেছে কি, এটা ধরলাম বাইক, এটাকে ধরলাম সাইকেল, ঠিক আছে? বলছে বাইকের যে গতিবেগ সাইকেলের তুলনায় 4 গুণ বেশি, মানে বাইক যদি এফিসিয়েন্সি 4 হয়, সাইকেলের কত 1, ঠিক আছে? এবার বলছে যে সাইকেলটি একটি মানে এফিসিয়েন্সি যদি এটা হয়, টাইম কত হবে? 1:4 হয়ে যাবে। বলছে যদি সাইকেলটি দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময়, মানে 4-এর মান আমাকে দেওয়া আছে 2, তাহলে 1-এর মান কত হবে? 2/4, তাই না? 1-এর 2, তাহলে 1-এর মান পেয়ে গেলাম। তো বাইকের কত সময় লাগবে? আধা ঘন্টা সময় লাগবে। আধ ঘন্টা সমান সমান কত? 30 মিনিট। এটা তোমার নিয়মটা হয়ে গেল, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এটার আমাকে যোগ করতে বলে, ঠিক আছে? দেখো 1.23 এর মাথায় বার আছে, তো আমি 2 3 বার লিখে দিই, ঠিক আছে? তারপর হচ্ছে 2.32, 2.32। আবার এটাও 2 3 বার লিখে দিই, যোগ করো 2 3 5, 2 3 5, 2 3 5, 2 3 5, 2 3 5, 2 3 5, 3.55। তো 5 5 5 রিপিট হচ্ছে, তো এর মাথায় বার হয়ে গেল। এবার এখান থেকে 0.55 বার আমাকে বাদ দিতে হবে, থাকলো কত? 3.00, তাই না? এভাবে তোমরা করে নিতে পারো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সংখ্যা 20% হ্রাস করলে 480 হয়। 20%, আমি ধরলাম সংখ্যাটা টোটাল হচ্ছে 100%, ঠিক আছে? এখান থেকে যদি 20% হ্রাস করে দেয় তাহলে কত হবে? 80%। আর 80%-এর মান আমাকে দিয়ে 480। যদি 80% সমান সমান 480 হয়, তাহলে 1% সমান সমান কত? 80। তাহলে 100% সমান সমান কত? ইন্টু 100। তো 80 দিয়ে যদি কাটি 6 বার, তো কত হলো? 100%-এর মান 600। বলছে সংখ্যাটিকে কত শতাংশ বৃদ্ধি করলে সেটি 900 হয়ে যাবে। মানে সংখ্যাটাকে আমাকে 900 করতে হবে। তাহলে কত বৃদ্ধি হচ্ছে? 300 বৃদ্ধি হচ্ছে। কোথায় থেকে বৃদ্ধি হচ্ছে? 600 থেকে বৃদ্ধি হচ্ছে, তার মানে 600 নিচে। আর কি পার্সেন্টেজ করতে গেলে কি 100 দিয়ে গুণ, 300 দিয়ে এটা কেটে গেল 2 বার, 2 দিয়ে এটা কেটে গেল 50 বার। তাহলে 50% তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন দোকানদার ক্রয় মূল্যের উপর 40% দাম বাড়িয়ে লিখলেন, মানে ক্রয় মূল্য আমি ধরলাম 100 টাকা, ঠিক আছে? সেখান থেকে সে 40% দাম বাড়িয়ে লিখলো। 40% দাম বাড়িয়ে লিখলো, 140 টাকা করে দিল। বলছে এবং ক্রেতাকে 20% ছাড়ও দিলেন, মানে এখান থেকে আবার 20% ছাড়ও দিল। মানে 140 টাকা দাম ছিল, 20% ছাড় দিল, মানে কি 80% টাকাতে বিক্রি করলো বাই 100। তো এই শূন্য কেটে গেল, তো কত হচ্ছে এখানে? 4 8 32 2 হয়, থাকলো 3, 8 1 8 3 11। মানে এটা ছিল তার সিপি, তাই না? আর এটা ছিল মার্ক প্রাইস এমপি। আর এখান থেকে ছাড় দেওয়ার পর এটা হয়ে গেল তার বিক্রয় মূল্য এসপি। এবার বলছে তার মোটের উপর লাভ কত? 100 টাকায় কিনেছিল, 112 টাকায় বেচেছে, তো লাভ কত হয়েছে? 12 টাকা লাভ হয়েছে। কত থেকে? 100 থেকে, ইন্টু 100। 100 কেটে গেল। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এইভাবেও তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি শঙ্কুর ব্যাসার্ধ এবং হেলানো উচ্চতার অনুপাত 5:7। যদি বক্রতলের ক্ষেত্রফল 1347.5 বর্গ সেমি হয়, তবে এর ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো বক্রতলের ক্ষেত্রফল কি হয়? পাই আর এল, তাই না? পাই আর এল। আর এটার মান আমাকে দিয়ে দিয়েছে 1347.5। তো পায়ের মান আমাকে দিয়ে দিয়েছে প্রশ্নে কত? 22/7। ইন্টু আর কত দিয়ে, দেখো শঙ্কুর ব্যাসার্ধ 5 অনুপাত আছে, আমি ধরলাম 5x, ইন্টু
এল কত দিয়েছে দেখো, হেলানো উচ্চতা 7 অনুপাত আছে, কত 7x সমান সমান 1347.5। এবার চলো এটাকে কাটলে হয়ে যাবে, এক সেকেন্ড। দেখো এই 7 দিয়ে এই 7 কেটে গেল, তাই না? 22 দিয়ে তুমি কাটি, 11 বারে 11 দুগুনি 22, 11 একে 11, 2 4, 11 দুগুনি 22, 2 7, 11 দুগুনি 22, 5 5, 11 5 55। এবার তো এখানে বেঁচে আছে কি 5 দুগুনি 10 আর এক্স স্কোয়ার, তো এক্স স্কোয়ার যদি আমি নিই, আর এখানে কি এটা দশমিক এখানে হবে, এক্স স্কোয়ার যদি আমি নিই আর যদি 5 দুগুনি 10 কে এর নিচে ডিভাইড করি, তাহলে এটা কত হবে 12.5 চলে আসবে, তাই না? 12.5, সরি 12.25, 12.25। দেখো এক্স মানে স্কোয়ার সরানোর জন্য কি করতে হবে, এটাকে আন্ডার রুট করতে হবে। তো এটার আন্ডার রুট কত হয় বলো তো, 3 4 12, 5 5 25, মানে এটা হয়ে যাবে তোমার 35, ঠিক আছে, 3.5। এবার আমাকে জিজ্ঞেস করেছি কি ব্যাসার্ধ নির্ণয় করো, ব্যাসার্ধ কত আছে 5 অনুপাতে আছে, তো এর সাথে 5 তুমি গুণ করে দাও, 5 5 25 5, হাতে হলো 2, 5 3 15, 2 17.5, ঠিক আছে। সঠিক আনসার তোমার অপশন নাম্বার সি, ঠিক আছে। এইভাবে সিম্পল সিম্পল ফর্মুলাতে আসছে, তোমরা করে নিও, কেমন? তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি শঙ্কু মনে করে যাবা, শঙ্কুর ফর্মুলা, ঠিক আছে। শঙ্কু, তারপর হচ্ছে তোমার সিলিন্ডার, কেমন, সিলিন্ডার, তারপর হচ্ছে তোমার গোলক, গোলক, এই তিনটা তুমি মনে করে যাবো একদম মাস্ট, ঠিক আছে। শঙ্কুর যতগুলো ফর্মুলা আছে সবটা, সিলিন্ডারের যতগুলো ফর্মুলা আছে সবটা, আর গোলকের যতগুলো ফর্মুলা আছে সবটা, গোলক অর্ধগোলক দুটোই। আর এদিকে ত্রিভুজ মনে করে যাবা, ত্রিভুজের সব সব কিছু, ঠিক আছে। ত্রিভুজ মানে কি ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল, ট্রায়াঙ্গেল সব। আর কি মনে করে যাবা, চলো আপাতত এই কটাই মনে এসছে আমার, এই তো মনে করে রাখো, আবার ক্লাস দিতে যদি মনে পড়ে তারপর বলে দেবো, কেমন? কিন্তু এই তিনটা তোমরা মনে করো, অ্যাডভান্স ম্যাথ থেকে একদম ডিরেক্ট তোমার অপশন মানে ফর্মুলা বেসড কোশ্চেন আসছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি গোলকের ব্যাসার্ধ 7 সেমি, তার বক্রতলের ক্ষেত্রফল কত? এই কোশ্চেনটা জানো তো 4 তারিখের কোনো একটা শিফটে এসেছিল, একদম সেম এই কোশ্চেনটা এসেছিল, যে ব্যাসার্ধ 7 দেওয়া আছে, ক্ষেত্রফল বের করতে বলেছে গোলকের। তো গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হয় 4πr², তাই না, 4πr²। তো 4 এর জায়গায় 4 রেখে দাও, পায়ের মান আমাকে দিয়ে দিয়েছে 22/7, ঠিক আছে, ইন্টু আর, আর এর মান দেখো দিয়ে দিয়েছে 7, তো 7 × 7, ঠিক আছে। এবার সেটা গুণ করে দাও, দেখো 7 দিয়ে 7 কেটে গেল, 22 4 কত হয় 28, সরি 22 4 না, এভাবে করো, 4 7 28 ইন্টু 22, 22 8 হয় 176-এর 6, হাতে থাকলো 7, 22 দুগুণি 44, সরি 17 থাকলো, 22 দুগুণি 44, 44 আর 17 তো হচ্ছে আমার 61, 616, ঠিক আছে। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি ডিলার একটি ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়ে 10% লাভ করে, যদি পণ্যটির ক্রয় মূল্য 800 টাকা হয় তবে পণ্যটির ধার্য মূল্য কত? দেখো আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলেছিলাম এমপিসিপি, তাই না, MP/CP সমান সমান কি হয় 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট, ঠিক আছে। এই ফর্মুলাটা তোমরা মনে করে যাও, তোমাদের 1 নাম্বার ফ্রিতে পেয়ে যাবে, ঠিক আছে। তবে এমপি আমাকে বার করতে হবে, ধার্য মূল্য আমাকে বার করতে হবে, তো এমপি উপরে লিখে দাও, সিপি আমাকে দিয়ে দিতে হবে 800 টাকা, তো 800 লিখে দাও, সমান সমান 100 প্লাস প্রফিট, প্রফিট কত হচ্ছে দেখো 10% লাভ করছে, মানে 100 প্লাস 10, 110, ডিসকাউন্ট কত দিয়েছে দেখো 20% ছাড় দিয়েছে, 100 থেকে 20 বাদ দিয়ে কত 80, এই শূন্য দিয়ে এটা শূন্য কেটে গেলো, 8 দিয়ে এটা কেটে গেল 10 বার, তো 10 আর 11তে কত হবে, এমপি সমান সমান আমি কত পেয়ে যাবো 1100 টাকা, ঠিক আছে। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই ফর্মুলাটা তোমরা মনে করে যেও, যে কোনো অঙ্ক দিবে, ঠিক আছে। যদি এখানে তোমাকে ডিসকাউন্টও ছাড় দেয়, সাকসেসিভ ডিসকাউন্ট দিল, তখনও তুমি এই ফর্মুলাটাই কাজে দিবা, ঠিক আছে। একটা তোমাদের পরীক্ষাতেও এসছে সম্ভবত 3 তারিখ কিংবা 6 তারিখ, সম্ভবত 3 তারিখেই এসছে কোশ্চেনটা, যেখানে কি বলতো এরকম, এখানে কি একটা সাকসেসিভ মানে একটাই ছাড় দিয়েছিল, ওখানে তোমার কি ডবল সাকসেসিভ ছাড় দিয়েছে, দিয়ে তোমাকে এই সেম ফর্মুলাতে পুট করে অঙ্কটা করতে হতো। কিন্তু যারা করতে পেরেছে পেরেছে, অনেকে আমাকে একজন বলেছিল যে না এরকম একটা অঙ্ক এসেছিল, তা আপনি বলেছিলেন এমপিসিপি দিয়ে হয়ে যাবে, কিন্তু ওখানে তো এমপিসিপি লাগলোই না। আমি তখন আর কি বোঝাবো বলো, আমাকে যেহেতু এসএমএস করেছিল, তো এসএমএস আমি কি বোঝাবো, তো ওরকমই একটা আমি অঙ্ক দেখলাম, তো আমি তোমাকে করে দিব, দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে দেওয়া আছে ত্রিভুজ এবিসি, ঠিক আছে, আর সমরূপ আছে ত্রিভুজ ডিইএফ, এ বির মান দিয়েছে 10, বি এর মান দিয়েছে 60 ডিগ্রি, এ দিয়ে দিয়েছে 70 ডিগ্রি, তো নিচের কোনটা ঠিক? দেখো কিছুই না, সমরূপ ত্রিভুজ কি হয়, এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, সেম এরকমই একটা ত্রিভুজ হবে, ঠিক আছে। এটাকে আমি ধরে নিলাম দেওয়া আছে এ, বি আর সি, এটা দেওয়া আছে ডি, ই আর এফ, ঠিক আছে। এই অঙ্কটা শিখানো, এই অঙ্কটা তোমাদের 9 তারিখ 10 তারিখ যাদের ক্লাস আছে না, এই অঙ্কগুলো করেছো কিন্তু। দেখো এ বি এর মান আমাকে কত দিয়েছে দেখো 10 সেমি, মানে এটার মান আমাকে দিয়ে দিয়েছে 10, যেহেতু সমরূপ আছে এটা যদি 10 হয় তো এটাও তোমার 10 হবে, কেমন? তারপরে দেখো কোন বি আমাকে দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, কোন বি আমাকে দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, যদি এটা 60 ডিগ্রি হয় তো তোমার এটাও 60 ডিগ্রি হবে, কেমন?
তারপর বলছে দেখো কোন বি আমাকে দিয়ে দিয়েছে, সরি কোন বি দিয়েছে, কোন এ আমাকে দিয়ে দিয়েছে 70 ডিগ্রি, কোন এ আমাকে দিয়ে দিয়েছে কত 70 ডিগ্রি। তো এটা যদি 70 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে, এটাও 70 ডিগ্রি হবে। এবার ত্রিভুজের তিনটা কোণের মান কত 180 ডিগ্রি, 70 আর 6 কত 7 6 13 মানে 130 ডিগ্রি, তাহলে এটা কত হবে 150 ডিগ্রি, সরি 50 ডিগ্রি এটা হয়ে যাবে, তাই না। এবার দেখো এইটা কোথায় দেওয়া আছে, এটা কি আছে ডিই, মানে ইএফ আর ইএফ তো বাদ হয়ে গেল, ইএফ ডিএফ বাদ হয়ে গেল, ডিই দুটো পড়ে আছে। এবার দেখো ডি এর মান কত আছে 10, তো এটাও 10 দেওয়া আছে, এটাও 10 দেওয়া আছে। এফ এর মান কত আছে দেখো 50 ডিগ্রি, এফ এর মান 50 ডিগ্রি, এফ এর মান তখন এখানে এফ দেওয়া হয়নি, তার মানে এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, একদম সেম এই ল্যাঙ্গুয়েজে তোমার প্রশ্ন আসছে, তো তোমরা ভয় পেও না, একদম সেম এইভাবে করে যাবে, যা এটার মান হবে যা যা দেওয়া আছে সেম সেম এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, সব থেকে সোজা অঙ্ক এটা। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি সাইন থিটা 3/5 এবং কস থিটা 4/5 হয় তবে সাইন 2 থিটার মান কত। সাইন 2 থিটা এর ফর্মুলা কি হয় বলো তো, এর ফর্মুলা হয় 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা। ঠিক আছে, কস থিটা, দেখো সাইন থিটা আমার কত দিয়েছে 3/5, তো 3/5 লিখে দাও, ইন্টু কস থিটা আমার কত দিকে দাও 4/5, তো 4/5 লিখে দাও, আর আগে 2 আছে 2 লিখে দাও, তো 3 4 12, 12 দুগুণি 24, আমি একটাই অপশানে দেখতে পাচ্ছি, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এই সাইন 2 থিটার মানটাও মনে করে রাখো, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি যাত্রার মোট দূরত্ব 600 কিলোমিটার, একটি গাড়ি প্রথমে 30 কিলোমিটার 60 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে, আর বাকি 300 কিলোমিটার সে কত বেগে অতিক্রম করবে যাতে গাড়ির গড় গতিবেগ 75 কিলোমিটার প্রতি ঘন্টা হয়। মানে 600 কিলোমিটার দূরত্ব যে আছে সেটা যদি 75 কিলোমিটার গড় গতিবেগে চালানো হয় তাহলে কত সময় লাগবে আমার, 8 ঘন্টা সময় লাগবে। এবার বলছে প্রথম 300 কিমি 60 কিলোমিটার গতি হয়ে গেছে, 300 কিলোমিটার যে গেছে সেটা 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, তো কতক্ষণ সময় লেগেছে 5 ঘন্টা। এবার আমাকে পৌঁছাতে কতটা হবে 8 ঘন্টায়, মানে আমাকে বাকি যে সময়টা 3 ঘন্টার মতো কভার করতে হবে, এই 3 ঘন্টায় আমাকে কভার করতে হবে কত 300 কিলোমিটার রাস্তা। তো 3 ঘন্টায় 300 কিলোমিটার রাস্তা কভার করতে হয় তাহলে 1 ঘন্টায় কত 100 কিলোমিটার করে আমার গড়ে গাড়ি চালাতে হবে, তো অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই করে নিও, না হলে একটা ফর্মুলা 2xy x+y যেটা আছে ওটাতে অনেক বড় হয়ে যায়, বুঝলো তো। ব্যাপারটা দেখো কীরকম হয়, যখন তোমার ডিস্টেন্স সেম থাকে কি না, যখন দূরত্ব সময় মানে সেম থাকে তখন গড় গতিবেগ কী হয় 2xy/x+y, x+y, তাই না, এটা কি গতির গুণ ইন্টু গতির যোগ। এখানে যদি আমি লিখে দিই দেখো আমাকে গড় গতিবেগ দিয়ে দিয়েছে 75 কিলোমিটার। ঠিক আছে, 75 কিলোমিটার সমান সমান 2 ইন্টু গতির গুণ, প্রথমে কত আছে 60 কিলোমিটার, আর দ্বিতীয় গতি আমি জানি না, আমি ধরলাম ওয়াই, আর হচ্ছে গতির যোগ 60 + y। তো এটাকে এবার ক্যালকুলেশন করে তোমার একটু বেশি সময় লেগে যাবে না, তার থেকে ওই জিনিসটাই তো বেশি সহজ লাগলো, তাই না। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি x² + y² + z² এত হয়, তো আমি এটা লিখে দিই x² + y² + z² 2x + 2z - 2। ঠিক আছে, এবার দেখো এই যে x² আছে এখানে 2x আছে, এটাকে আমি এইদিকে নিয়ে চলে আসি প্রথমে, x² - 2x। ঠিক আছে, তো এখানে -2 আছে, তো এই 2টাকে আপাতত ছেড়ে দাও, প্লাস y² প্লাস z² আছে, z² মাইনাস এই দেখো 2z আছে, তো এই 2zটাকে আমি এদিকে নিয়ে চলে আসি, তো কি হবে -2z হয়ে যাবে। তো তিনটা এই যে এইটা ছিল এটা এদিকে চলে এসছে, বাকি আছে -2 এদিকে গেলে কি হয়ে যাবে +2তে হয়ে যাবে। তো এই +2কে আমি ডিভাইডেড মানে দুই সবটাতে ভাগ করে দিই, তারপর এখানে যদি আমি +1 করে দিই না, আর এখানে যদি আমি +1 করে দিই তাহলে এই টোটাল সংখ্যাটা কি হবে জানো, এটা হয়ে যাবে তোমার x - 1 এর স্কোয়ার। আর এখানে যদি +1 করে দিই এখানে তোমার কি চলে আসবে জানো z - 1 এর স্কোয়ার। এবার তুমি এটা যদি ভাঙো দেখবে এটাই আসবে a² + b² - 2ab এলো, আর এখানে প্লাস কত আছে y²। এবার এটা টোটাল সমান সমান কত আছে, এখান থেকে যা সংখ্যা ছিল এখান থেকে সব আমি এই সাইডে নিয়ে চলে এসেছি, মানে এখানে কি পড়ে আছে শূন্য পড়ে আছে, তাই না। এবার দেখো যদি আমি x - 1 এর স্কোয়ার সমান সমান 0 রাখি, তো স্কোয়ার সরানোর জন্য কি এখানে আন্ডাররুট করতে হবে, তাহলে এখানে কত আসবে 0 আন্ডাররুট কত শূন্যই হয়, তো x - 1 সমান সমান 0 আছে, তাই তো, তাহলে x এর মান কত হয়ে যাবে 1টা এদিকে যদি চলে যায় 1 হয়ে যাবে। সেরকমই দেখো যদি y এর তুমি ধরি তো y² সমান সমান কত 0 আছে, তো এই স্কোয়ার কাটলে কি হবে 0 হয়ে যাবে, তো y এর মান কত হয়ে যাবে তোমার 0। সেম z² যদি আমি এই সেম প্রসেসটা করি তাহলে এখানে কি z এর মান আমার 1 চলে আসবে, তাই না, এটা আমার আলটিমেট আসবে। তবে x এর মান কত পেলাম দেখো, আমি x এর মান পেয়ে গেলাম 1, y এর মান পেয়ে গেলাম আমি 0, আর z এর মান আমি পেয়ে গেলাম 1। এবার আমি কি বলছি x³ + y³ + z³, 1 এর কিউব কত হবে 1, y এর কিউব 0 তো 0ই থেকে যাবে, আর z এর কিউব কত হবে 1,
তো এক 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 কত হবে? অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার। কেমন? এইভাবে তোমরা করে নিও, ঠিক আছে? যদি এটা যদি বুঝতে না পারো তো আমাকে জানিও, আর যদি বুঝে যাও তাহলে 2-3 বার প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? সেম যেভাবে যেভাবে তোমাকে বললাম সেমভাবে করে নিবা। তোমাদের যদি নেক্সট শিফটে আসে 9 তারিখের শিফটে, তো তোমরা ফাটাস করে নিতে পারবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পি এবং কিউ এর বর্তমান বয়সের অনুপাত 3:4। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5। পি এর বর্তমান বয়স কত? এদের বর্তমান বয়সের অনুপাত দিয়ে 3:4, আমি ধরলাম 3x আর 4x, ঠিক আছে? পি হয়ে গেল 3x আর 4 হয়ে গেল, সরি পি কিউ হয়ে গেল 4x। যেহেতু 4 বছর পর বলেছে, দুজনের সাথে আমি 4 যোগ করে দিই। 4 বছর পর এদের বয়সের অনুপাত কত হচ্ছে? 4:5, ঠিক আছে? এবার কি কোনাকুনি গুণ করো। এইটাকে যদি আমি কোনাকুনি গুণ করি কত হবে? 3 পাচ্ছে 15x প্লাস 4 পাচ্ছে 20 সমান সমান, এটাকে আবার কোনাকুনি গুণ করো। 4 4-এ 16x প্লাস 4 4-এ 16। তো 15x যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে কত হবে? x। আর 16কে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তো x সমান সমান কত হয়ে গেল? 4। আমাকে বলেছে পি এর বর্তমান বয়স কত। পি আমি কি ধরলাম? পি এর 3x। তো 3-এর সাথে তুমি 4 গুণ করে দিই তো কত হবে? 12 বছর। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এইভাবে বেসিক নিয়মে করে যাবা, ঠিক আছে? কিন্তু দেখো আমি তোমাকে একটা নিয়ম বলে দিচ্ছি, যখন তুমি দেখবা অনুপাতের অন্তর সেম আছে, এখানেও অন্তর সেম আছে, এখানেও অন্তর সেম আছে, ঠিক আছে? তাহলে তোমাকে যার বয়স জিজ্ঞেস করতে বলবে কিনা তার সাথে তুমি এই বছরটা যোগ করে দিবা। মানে কি বললাম? 3:4 আছে, তো এখানেও 4:5 আছে। দুজনের অনুপাতের অন্তর দেখো, এরও 1 আছে, এরও 1 আছে। তো এই অনুপাতের অন্তর 1 কেন হচ্ছে? কারণ 4 বছর পরের কথা বলছে। তো 1 ইউনিটের মান যদি আমার 4 হয় তাহলে বর্তমান কত হবে? 12 বছর, ঠিক আছে? যখন অনুপাতের অন্তর সমান দেওয়া থাকবে, কিছুই না, যার তোমাকে বয়স জিজ্ঞেস করবে তাকে এক্সট্রা বছর দিয়ে গুণ করে দিবা। কেমন? তাহলে তোমার অঙ্ক হয়ে যাবে। আর যদি তোমাকে একটু ডিফিকাল্ট থাকে তাহলে ওই বেসিক নিয়মটা যেটা বললাম সেটাই করে দিবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2000-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করলে যোগফল 45 দ্বারা পুনর্বিভাজিত হবে? দেখো 45 দিয়ে যদি কোনো সংখ্যা ভাগ যায় তার মানে কি সেই সংখ্যাটা নিশ্চয়ই 5 দিয়েও ভাগ যাবে আর 9 দিয়েও ভাগ যাবে, তাই না? এবার দেখো 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? টোটাল সংখ্যা যে আছে সেটার যোগ, মানে অঙ্কের যোগফল 9 দিয়ে যদি ভাগ যায় তাহলে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তা আমি ধরো 2000-এর সাথে যদি 20 যোগ করি তাহলে কত আসবে? 2020 আসবে। তো এই টোটাল সংখ্যার যোগফল কি 9 দিয়ে যাচ্ছে? তার মানে এটা হবে না। 25, দেখো তাহলে কত হবে? 2025। এটা দেখো 9 দিয়ে যাচ্ছে, 5 2 7, 7 2 9, মানে এটা সংখ্যাটা 9 দিয়ে তো যাচ্ছে, 5 দিয়েও চেক করে নিই। লাস্টে 5 আছে মানে কি এটা 5 দিয়েও যাবে, তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। সন্তুষ্টির জন্য আমি 30ও দেখে নিই, কত হবে? 2030। দেখো 3 2 5, এটা 5 দিয়ে তো যাবে কিন্তু 9 দিয়ে যাবে না, তাই কি এটাও হবে না। 35 কে সাথে 5 যদি যোগ করে দিই, 5 3 8, 2 10, এটা 5 দিয়ে তো যাবে কিন্তু 9 দিয়ে যাবে না, ঠিক আছে? এইভাবে তোমরা করে নেবা। আর যদি তোমার এইভাবেও সন্তুষ্টি না হয় তো তোমাদের বেসিক নিয়ম তো আছেই, তাই না? 2000 আছে, এটার সাথে যদি আমি 45 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 45 4-এ 180, থাকলো কত? 20, আবার শূন্য নামলো, আবার 45 4-এ 180, এখানে নামলো কত? 20। এবার দেখো এখানে 20 নেমেছে, যদি এখানে 45 নামতো তাহলে কি আমার সংখ্যাটা 45 দিয়ে ভাগ চলে যেত। মানে যদি 20-র জায়গায় যদি আমাকে 45 লাখ থাকতো ভাগ দিয়ে যেত, কিন্তু 20 আছে তো কত কম আছে এর থেকে? 25 কম আছে, মানে কি 25 যদি আমি এই সংখ্যাটার সাথে যোগ করে দিই তাহলেই সেটা 45 দিয়ে ভাগ চলে যাবে। তো অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। এইভাবেও তোমরা করতে পারো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ বি সি যথাক্রমে 5,000, 10,000 আর 15,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যদি অর্জিত লাভে বি এর অংশ 1200 টাকা হয় তবে তাদের সকলের মোট অর্জিত লাভ কত? দেখো তিনজনের যদি রেশিও নিই তো এটাকে আমি 3টা শূন্য কেটে দিলাম, এখানেও 3টা শূন্য কেটে দিলাম, এখানেও 3টা শূন্য কেটে দিলাম, থাকলো কত? 5 10 15। তো এটাকে তুমি কাটি, 5 দিয়ে কত কাটবে? একবারে চলে যাবে। এটাকে কাটলে কত হবে? 2। আর এটাকে কত কাটলে কত হবে? 3। মানে তারা তিনজন হচ্ছে 1:2:3 রেশিওতে ইনভেস্ট করেছে। তাহলে এটা যদি ইনভেস্টের রেশিও হয় তাহলে প্রফিটের রেশিও কি হবে? এটাই হয়ে যাবে। মানে কি আমি যদি 10 টাকা যদি কোনো ইনভেস্ট করি তাহলে প্রফিট কি আমি 20 টাকার বেসিসে পাবো? পাবো না তো, আমি 10 টাকার বেসিসেই প্রফিটটা পাবো। এবার বলছে কি যে যদি অর্জিত লাভে বি এর লাভাংশ 1200 হয়, মানে প্রফিট কি সেম আছে 1:2:3, কিন্তু এ বলছে বি এর প্রফিট হচ্ছে 1200 টাকা। যদি 2 এফিসিয়েন্সির মান যদি 1200 হয় তাহলে 1-এর মান কত হবে? 600। এবার বলছে তবে তাদের মোট অর্জিত কত? অর্জিত কত হবে? 2 1 3, 3 6, 6 ইন্টু 600 কত হবে? 3600 টাকা, ঠিক আছে? এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে, অপশন নাম্বার বি তোমার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি এক্স প্লাস 1/x সমান সমান 5 হয় তবে এক্স মাইনাস 1/x এর মান কত, তাই না? তবে এই কোশ্চেনটা নতুন তোমাদের অ্যালজেব্রাতে এসছে। এটা করার নিয়ম কি জানো? আমি তোমাকে নিয়মটা বলে দিই, দেখো যদি এক্স প্লাস 1/x সমান সমান এ হয়, ঠিক আছে? তাহলে সেখান থেকে তোমাকে যদি এক্স মাইনাস 1/x করতে হয় তাহলে কি করতে হবে জানো? আন্ডার রুট করতে হবে a² - 4,
এটা বাস তোমার করে দিলে তোমার অ্যান্সার হয়ে যাবে। সাপোজ ধরো তোমাকে নেক্সট শিফট দিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স, ঠিক আছে, এটা সমান সমান কোনো একটা সংখ্যা দিয়ে দিল। এবার তোমাকে বের করতে বলছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে তোমাকে কী করতে হবে, আন্ডার রুট এ স্কোয়ার প্লাস ফোর। কেমন, যেমন এটা দেখে দেখো এক্স প্লাস থেকে দিয়েছে, মানে এটা আমাকে দিয়েছে আর এটা বের করতে বলেছে। তো এটা কত হবে দেখো, এ স্কোয়ার মাইনাস ফোর, মানে 5-এর স্কোয়ার কত 25 মাইনাস ফোর আন্ডার রুট, তো এটা কত হবে আন্ডার রুট 21, তাই না? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে এইভাবে করে নিবা। কেমন, এই দুটো তোমরা মনে রাখো, কারণ এই দুটো তোমাদের রিসেন্ট পরীক্ষাতে চলে এসছে। ঠিক আছে, তোমরা নেক্সট শিফটেও আসতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন বিক্রেতা 1 টাকায় 10টি কলম বিক্রি করে 20% লাভ করে, তিনি 1 টাকায় কতটি কলম কিনেছিলেন? দেখো, যেই সবসময় টাকাকে উপরে রাখা হয় এর নিচে রাখা হয় বস্তুকে। ঠিক আছে, মানে কি 1 টাকায় 10টা কলম, নিচে সবসময় বস্তু রাখবে, উপরে থাকবে টাকা। যদি বলে দেয় যে 12 টাকায় 1 ডজন কমলা, তাহলে কি করবো, উপরে টাকা রাখবা, নিচে ডজন টাকা রাখবে। ঠিক আছে, বস্তু সবসময় নিচে হবে, টাকা উপরে থাকবে। তো কি বলছে, একজন বিক্রেতা 1 টাকায় 10টা কম মানে কলম বিক্রি করে 20% লাভ করছে। 20% মানে কত, কিনেছিল নিশ্চয়ই 100 টাকাতে, 100%-এ, সেখান থেকে 20% লাভ মানে কত, 120%। মানে এই 120%-এর মান আমাকে দিয়ে দিয়েছে 1/10। আমাকে জিজ্ঞাসা করছে তিনি কত টাকায় কিনেছিলেন, মানে 100%-এর মান আমাকে জানতে চেয়েছে। তো এটা কত হবে, এর নিচে চলে আসবো কত, 120, আর 100 কি হয়ে যাবে, উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাই না? এবার কাটো দেখো, যদি আমি কাটি, এটা 100 উপরে আসবে, তাই না? এটা উপরে আসবে, তো এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল। ঠিক আছে, আর কি থাকলো, এই শূন্য দিয়ে এই শূন্যটাও কেটে গেল, তো উপরে থাকলো কত 1, আর নিচে পড়ে থাকলো কত 12, মানে সে কত 1 টাকায় 12টা কমলা কিনেছিল, তাই তো? অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করবে, যখনই কোনো বস্তু বলবে টাকা সবসময় উপরে থাকবে, নিচে থাকবে বস্তু। বাকি তো তোমরা খুবই সহজ অঙ্ক হয়ে গেল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 5 তার পাওয়ার এক্স প্লাস ওয়ান সমান সমান 1 হয়, তবে এক্স এর মান কত? দেখো, আমরা কি জানি, যে কোনো সংখ্যার যদি পাওয়ার যদি 0 হয় না, তাহলে সেই সংখ্যাটা 1 হয়ে যায়। যেমন ধরো আমি ধরলাম 9, 9, 9, 9, ঠিক আছে, এটার পাওয়ার যদি আমি 0 করে দিই কিনা, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে, তো 1 হয়ে যাবে। এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই যে আমরা লিখেছি কিনা 5x প্লাস 1 সমান সমান, এই যে 1 আছে এটাকে আমরা এইভাবে লিখে দিই 5-এর পাওয়ার 0, তাহলেও সেটা 1 হয়ে যাবে, তাই না? এবার দেখো বেস কি হলো, আমার সমান হয়ে গেল, তাই না? তাহলে উপরে কি থাকলো, এক্স প্লাস 1 প্লাস এদিকে গেল 0, মানে এক্স প্লাস 1 সমান সমান হয়ে গেল কত, 0, তাহলে এক্স এর মান কত হয়ে যাবে, -1। ঠিক আছে, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 9,000 টাকার উপর 15% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদে আসলে কত টাকা হবে? দেখো, 15% চক্রবৃদ্ধি সুদ যখনই আমি তোমাকে করেছি, কি বলেছি, 15% যে আছে এটা কি সুদ আছে না, তাহলে অ্যামাউন্ট কত হবে, 115 তোমার অ্যামাউন্ট হয়ে যাবে, আর নিচে কত হবে, 100 তোমার প্রিন্সিপাল। এবার এটাকে আমি কি করবো, স্কোয়ার করে দেবো। কেন, কারণ 2 বছর আছে, 3 বছর থাকলে কিউব করতাম, 4 বছর থাকলে 4-এর পাওয়ার করতাম, তো 2 বছরে কত হবে, যদি আমি কাটি 5 দিয়ে, 5 কুড়ি 100, 5 বার এটা কেটে যাবে, 5 23-এ 115, তাই না? এবার 23-এর স্কোয়ার কত হয়, 529, আর এখানে নিচে কত আসবে, 20-এর স্কোয়ার 400, মানে এটা তোমার হয়ে গেল কি প্রিন্সিপাল, এটা হয়ে গেল তোমার অ্যামাউন্ট, তাই তো? এবার প্রিন্সিপাল আমাকে দিয়ে দিয়েছে 400, কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নে প্রিন্সিপাল কত আছে, 9,000, মানে 400 ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 9,000। ঠিক আছে, তাহলে 1 ইউনিটের মান কত হবে, এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল, 4 বারে যদি আমি কাটি, 4 22-এ 88, 2 শূন্য দশমিক নিব, 4 5-এ 20, মানে 1 ইউনিটের মান আমি পেয়ে গেলাম 22.25। যেহেতু আমাকে অ্যামাউন্ট বার করতে বলেছে, তার মানে কি এটার সাথে আমাকে 529 গুণ করতে হবে। ঠিক আছে, এটাই তোমার কাছে ক্যালকুলেশন চলে এসছে, যে এত বড় বড় ক্যালকুলেশন আসছে। এটাকে তুমি কি করবে, দেখো 225-কে তুমি এখন দশমিক ভুলে যাও। ঠিক আছে, আমাকে শেষে একটা দশমিক লাগাতেই হবে, তো তুমি এখন দশমিকের কথা ভুলে যাও। দেখো 225 যে আছে, এটাকে আমরা কি দিয়ে কাট জানি, 9 × 25। ঠিক আছে, তার মানে কি এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা তোমার 5 দিয়ে আর 9 দিয়ে ডিভিজেবল হবে। দেখো লাস্টের সংখ্যাটা লাস্টে 2 আছে, মানে এটা তোমার কেটে গেল প্রথমেই। এবার এই তিনটারই 5 দিয়ে ডিভিজেবল আছে, তার মানে কি 5-এর তোমার কাজ শেষ হয়ে গেল। 9 দিয়ে যেটা বিভাজ্য হবে সেই সংখ্যাটাই হবে। এবার 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমি কি বললাম, যে সবটা সংখ্যার যোগফল যদি 9 দিয়ে কেটে যায়, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে কেটে যাবে। সেটা কাটো, দেখো 1 1-এ 2, 2 আর 8-এ 10, 10 6 16, 16 2-এ 18, 18 5-এ 23, এটা কাটবে না। তো 1 আর 1-এ 2, 2 আর 9-এ 11, 11 আর 2-এ 13, 13 আর 5-এ 18, তবে এটা 9 দিয়ে কেটে যাবে, 5 দিয়ে কেটে যাবে, তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তুমি এটাকেও চেক করে নাও, দেখো 1 0 1, 9 1-এ 10, 10 5-এ 15, 15 আর 7-এ 22, এটাও কাটবে না, তাই না? এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আর যদি তোমার সন্তুষ্টি না হয়, তুমি এটাকে এটার সাথে গুণ করে দাও। ঠিক আছে, গুণ করেও তোমার চলে আসবে, যেভাবে তুমি ইচ্ছা করো। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে 10, 15 এবং 18 এর চতুর্থ সমানুপাতি এবং 9 ও 16 এর মধ্য সমানুপাতি কি হবে? দেখো চতুর্থ সমানুপাতি কি হয়, বি ইন্টু সি বাই এ, আর মধ্য সমানুপাতি কি হয়, আন্ডার রুট এ বি, তাই না? দেখো বি কত দিয়েছে, এ বি সি, এভাবে আমরা ধরে নিব। তো 15 ইন্টু 18 বাই 10 সমান ইস টু কত হবে, আন্ডার রুট এ বি, এ কত আছে 9 ইন্টু 16, তাই তো 9 ইন্টু 16। এবার করো 5 দিয়ে আমি যদি কাটি, 5 দুগুণি 10, সরি 5 3 15, 5 দুগুণি 10, দুইবার এটা কেটে গেল 9 বার, 3 নং 27, ঠিক আছে? দেখো প্রথমে 27 আসবে, মানে 18 আর 8 তো এমনি তোমার কেটে গেল, তাই না? এবার এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে। এবার দেখো 9 আর 16 তো কত, 144, 144 থেকে আন্ডার রুট থেকে বার করে কত আসবে 12। এবার যদি এটা শর্ট ফর্ম করি, 3 বারে 3 নং 27, 3 4 12, মানে 9.4 তোমার কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলে? আচ্ছা আমি 9 মানে 18 আর 8 কেন কাটলাম বলতো, আমি দেখতে পাচ্ছি এখানে 27 আসছে। এবার 27-এর সাথে কোনোভাবেই 8 আর 18 মানে মিল খাচ্ছে না, তাই না? এই কারণে 27 যদি আমি কাটি, কি কি আসতে পারে, 3 আসতে পারে, 9 আসতে পারে, 8 আর 18 তো কখনোই আসবে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি 9টি কলম 16 টাকায় কেনা হয় এবং একটি কলম 2 টাকায় বিক্রি করা হয়, তবে লাভের শতাংশ কত? দেখো 9টা কলম আছে, 16 টাকায় কিনেছে, ঠিক আছে, এটা হচ্ছে সিপি। বলছে একটা কলম 2 টাকায় বিক্রি করেছে, যদি একটা কলম 2 টাকায় বিক্রি করে তাহলে 9টা কলম কত টাকায় বিক্রি করবে, 18 টাকায় বিক্রি করবে। তার মানে কি, এটা হয়ে গেল তোমার সিপি, এটা হয়ে গেল তোমার এসপি। কত লাভ হচ্ছে তোমার, 2 লাভ হচ্ছে, কত থেকে, 16 থেকে, ইন্টু 100 করে দাও, 2 বার এটা কেটে গেল কত, 8 বার, 8 বার এটা চলে যাবে, 8 বারং 96, 8 5 40, 12.5%, অপশন নাম্বার বি। ঠিক আছে, এইভাবে করে নেবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ প্লাস বি সমান সমান 4, এ বি সমান সমান 3, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? এখান থেকে তুমি ডিরেক্ট মানই রেখে দাও, এ এর মান তুমি রেখে দাও 1 আর বি এর মান রেখে দাও তুমি 3, তাহলে দেখো হয়ে যাবে 3 আর 1 4, 3 1 3। এ কিউব কত হবে, এ এর মান 1 এর কিউব 1 প্লাস বি কিউব, বি এর যদি আমি কিউব করি কত হবে, 3 3 3 কিউব 27, তাই না? 27 আর কত হবে 28, তোমার কারেক্ট অ্যান্সার। আর তোমরা যদি ফর্মুলা বেসিসেও করতে চাও তাহলে কি হবে, দেখো এ কিউব প্লাস বি কিউব, তাই না? এর ফর্মুলা কি হয়, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, তাই তো? এবার এখানে তুমি মান রেখে দাও, এ প্লাস বি কত হয় 4, 4 এর কিউব কত হয় 64, মাইনাস 3, এ বি এর মান কত দিয়েছো 3 3 9, আর এ প্লাস বি কত হয় 4, তো 4 নং কত হবে 36, 64 থেকে 36 বদলে কত হবে তোমার 28। এইভাবে তোমরা করতে পারো, ঠিক আছে, যেভাবে তোমরা মানে সুবিধা সেভাবে করে নিও। আচ্ছা তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো কিনা সেটা আমাকে জানিও তো। ধরো কোথাও কোনো অঙ্ক তোমার বুঝতে প্রবলেম হলো বা বুঝতে পারলে না, তো সেই জায়গাটায় তুমি কি করবে, একটা মানে কমেন্ট সেকশনে ওই টাইমিংটা দিয়ে দিবে, ঠিক আছে, যে এই টাইমিংয়ে তুমি মানে তাহলে আমি বুঝে যাবো যে তুমি ওই অঙ্কটা বুঝতে পারোনি, ঠিক আছে, তখন আমি তোমাকে আবার নেক্সট যখন ক্লাস করাবো অঙ্কের তখন আমি আবার সেই কোশ্চেনটা নিয়ে নেবো, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 3/4 সাইন স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা প্লাস 3/4 কস স্কোয়ার থিটা প্লাস স্যাক স্কোয়ার থিটা এর মান কত? দেখো তুমি 3/4 প্রথমে কমন নিয়ে নাও, ঠিক আছে, এবার যা আছে লিখে দাও, কত আছে সাইন স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা, এখানে কত আছে প্লাস কস স্কোয়ার থিটা প্লাস স্যাক স্কোয়ার থিটা, তাই না, স্যাক স্কোয়ার থিটা। এবার দেখো এটাকে যদি আমি সাজাই, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই দুটোর মান কত হয় আমার 1 হয়, তাই না? আর স্যাক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, যদি এটা যদি আমরা এই দুটোকে নিই, তো স্যাক স্কোয়ার থিটা থেকে যদি ট্যান স্কোয়ার থিটা মান দিই মানে বাদ দিই, তাহলে কত হয়, সেটারও মান 1 হয়, তাই না? তো এবার দেখো তুমি করে দাও, কত হচ্ছে 3/4 ইন্টু 1 আর 1 কত হচ্ছে 2, তো এই 2 দিয়ে 2 কেটে দাও, কত হচ্ছে 3/2, তাই না? অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিও। এবার ধরো তুমি এই মানটা জানো না, সাইন স্কোয়ার থিটা থেকে যে প্লাস কস স্কোয়ার থিটা করলে 1 হয়, আর স্যাক স্কোয়ার থিটা থেকে যে ট্যান স্কোয়ার থিটা যদি করলে যদি মানে বিয়োগ করলে যদি 1 হয়, এটা যদি না জানো, তোমার সব থেকে সহজ উপায় কি জানো, তুমি থিটার মান ধরে নাও 0 ডিগ্রি, ঠিক আছে। এবার যা আছে তুমি করে দাও, 3/4, ঠিক আছে, 3/4 ব্র্যাকেট করো, সাইন 0 ডিগ্রির মান কত হয় 0, মাইনাস ট্যান থিটার মানে ট্যান 0 ডিগ্রির মান কত হয়, এটাও 0 হয়ে যায়, তাই না? তো এই টোটালটা কেটে গেল 0 দিয়ে, প্লাস 3/4, দেখো কস স্কোয়ার থিটার মান কত হয় 0 ডিগ্রি, মানে কস মানে 0 ডিগ্রির মান কত হয় 1, প্লাস স্যাক 0 ডিগ্রির মান কত হয়, এটাও 1 হয়, এটাও 1 করে দাও, 1 1 2 দিয়ে এই 2 কেটে গেল, 3/2 হয়ে গেল আমার, ঠিক আছে, এইভাবে তুমি করতে পারো, কেমন, এই কিছু কিছু জিনিস জেনে নাও। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এই কোশ্চেনটাই আমি তোমাকে বলছিলাম, বুঝতে পারলে তখন কি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 84 মানে 8,400 টাকা, ধার্য মূল্যের উপর পরপর 20% এবং 25% ছাড় দেওয়ার পরে দোকানদার 25% লাভ করছে, তো দ্রব্যটির ধার্য মূল্য কত? দেখো সেম ভাবে হবে কিনা, এমপি বাই সিপি
সমান সমান কি বলেছিলাম 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। এমপি আমাকে কত ধার্য মূল্যই বার করতে হবে, তো এমপি আমাকে কি বার করতে হবে, তাই না? সিপি আমাকে দিয়েছে কত 8,400, 8,400 সমান সমান দেখো প্রফিট কত আছে আমার 25% প্রফিট আছে, মানে 125 হয়ে যাবে। এবার দেখো ডিসকাউন্ট কত হবে, আমাকে কি দিয়েছে 20%, 25%-এর দুটো লাগাতার ছাড়, তাই না? তো এখানে আমরা কি করব, করে দিই 20 প্লাস 25 মাইনাস 20 ইন্টু 25 বাই 100, তাই তো? মানে 25 বার এটা গেলো 4 বার, 4 বার এটা চলে যাবে 5 বার, তাহলে 20 আর 25-এ কত হচ্ছে 45, 45 থেকে 5 গেল 40% আমাকে ডিসকাউন্ট দিচ্ছে ওভারঅল। তো এখানে 100 থেকে যদি ডিসকাউন্ট বাদ দেওয়া থাকছে কত 60%, আর তোমার কিছু থাকলো, তাহলে এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল, 6 বার এটা কেটে গেল, 6×14 84 শূন্য। এবার এটা তুমি করো 14×5 কত হয় 5×14 70-এর শূন্য, হাতে থাকলো 7, 14 দুগুণি 28, 28 আর 7 35-এর 5, হাতে থাকলো 3, 14 × 14, 14×3 = 17, আর লাস্টে যেই শূন্যটা আছে সেই শূন্যটা বসিয়ে দাও, 17,500 টাকা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কেমন? এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে 1900 টাকার উপর 15% বার্ষিক হারে 8 ফেব্রুয়ারি 2023 থেকে 22 এপ্রিল 2023 পর্যন্ত সময়ের সাধারণ সুদ কত? দেখো আমি তোমাকে বলেছিলাম যদি লিপ ইয়ার থাকে, ঠিক আছে, লিপ ইয়ার যদি থাকে তাহলে তোমার যেই এখানে যদি দিন সংখ্যা দেওয়া থাকে সেটা কি হবে 61-র মাল্টিপ্লিকেশন হবে, আর যদি নর্মাল ইয়ার থাকে, ঠিক আছে, তাহলে সেটা কি হবে 73-এর মাল্টিপ্লিকেশন হবে। এখানে দেখো 2023 কি, এটা হচ্ছে তোমার নর্মাল ইয়ার, মানে কি তোমার যেই সংখ্যাটা মানে সংখ্যাগুলো আসবে, যে দিন সংখ্যাটা আসবে সেটা তোমার 73-এর মাল্টিপ্লে আসবে। এবার তুমি কি করে বুঝবা, দেখো আমাকে কবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল, ঠিক আছে, মানে এটা কি মানে খুব কাছাকাছি একটা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 3 মাসের কথা বলছে। তো যেহেতু এটা প্রথম মানে খুব কাছাকাছি সময় আছে, তাহলে কি এটা 73 হয়ে যাবে, যখন এর থেকে একটু বড় হবে তখন 73-এর মাল্টিপল চলে আসবে, ঠিক আছে। দেখো 73 দিন আমার আছে, এবার তোমরা যদি এটাকে 8 ফেব্রুয়ারি থেকে 22 এপ্রিল যদি তোমরা যোগ করতে চাও, দিন সংখ্যা বের করতে যাও, দিন সংখ্যা বের করে দেবো, তোমার 73 ডেজই আসবে। কেমন? তো দেখো কি বললাম, এক সেকেন্ড, 73 দিন আছে, কিন্তু আমার এখানে যেহেতু দিন আছে, আমাকে কি প্রথমে তো সবসময় ইন্টারেস্ট বার করে আমাকে বছরে না করতে হবে, তো বছরে করার জন্য কি 365 দিয়ে ভাগ করলে বছর হয়ে যাবে, তো এটা দিয়ে কাটলে কত হবে 1/5 ইয়ার, ঠিক আছে, 1/5 ইয়ার, আর তো কিছু থাকলো না। এবার সরল সুদ সমান সমান কি হয় এসআই সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাই তো? এবার তো পি আমাকে দিয়েছে কত 1900 টাকা, আর আমাকে কত দিয়েছে দেখো 15, আর আমাকে টাইম কত দিয়েছে 1/5, আর টোটাল কত আছে আমার নিচে 100 দিয়ে আমাকে গুণ করতে হবে, তাই তো? এবার তুমি কাটো, কাটলেই হয়ে যাবে। দেখো 5 দিয়ে এটা কেটে গেল 3 বার, ঠিক আছে, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, তো 19 আর 3 কত 57 টাকা তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা এই দুটো জিনিস তোমরা মনে রেখো, ঠিক আছে, কারণ প্রতিদিন তোমার এখান থেকে প্রশ্ন আসছে। যদি নর্মাল, যদি এখানে মানে লিপ ইয়ার থাকে তাহলে 61 দিনের মাল্টিপ্লাই করবা, যদি নর্মাল দিন থাকে তাহলে তোমার 73 দিনে থাকবে। আর সব থেকে ভালো ব্যাপার কি জানো, তোমাকে 73 দিনেরই দিচ্ছে। এখন পর্যন্ত আমি তোমাকে যতগুলো অঙ্ক করেছি দেখবো প্রত্যেকটাই 73 দিনের মাল্টিপ্লিকেলে যায়। একদিন শুধু আমি পেয়েছি যে 61 দিনের মাল্টিপ্লিকেলে মানে গুণের এসে দিচ্ছে, বুঝতে পারলো তো? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি x² প্লাস 10x প্লাস 24 সমান সমান 0 হয় এবং x² প্লাস kx প্লাস 12 সমান সমান 0 হয়, দ্বিঘাত সমীকরণ অনুযায়ী গসাগু যদি x প্লাস 6 হয় তবে k এর মান কত? তারপর x এর মান তুমি এখান থেকে বের করে নাও, ঠিক আছে, x প্লাস 6 সমান সমান যদি 0 হয় x এর মান কত হবে -6। এবার x এর মান তুমি রেখে দাও, কার কোনটা দিয়েছে k এর মান চাইছে, মানে এখানে তুমি রেখে দাও কি আছে x² প্লাস kx প্লাস 12 সমান সমান কত হবে 0, x² -6 কত হবে -6 যদি আমি স্কোয়ার করি কত হবে 36, প্লাস কে ইন্টু এক্স এর মান কত হবে -6, তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে -6k হয়ে যাবে, প্লাস 12 সমান সমান 0। দেখো 36 আর 12 কত হবে 48, এই যে 6k আছে এটা যদি আমি 10 মানে এদিকে নিয়ে চলে আসি তাহলে কত মাইনাস হয়ে যাবে, মাইনাস থেকে কত প্লাস হয়ে যাবে, মানে কত হবে 6k হয়ে যাবে। তো k এর মান আমি রেখে দিই 6 8 48, ঠিক আছে, k সমান সমান কত 8 পেয়ে গেলাম। সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি রম্বস PQRS RS এর অ্যাঙ্গেল বাইসেক্টর টি বিন্দুতে মিলিত হচ্ছে, RTS এর মান দেওয়া আছে 33, PQ অনুপাত দেওয়া আছে 3:8, তাহলে পি আর পার্থক্য কত? দেখো এই অঙ্কটা কি আর তোমাকে পেন চালানোর দরকার আছে এখন বলো তো? তো আমি তোমাকে কি বললাম, যে অনুপাত থাকবে সেই অনুপাতকে তুমি যোগ করে দিবা। প্রথমে কোশ্চেন দেখে নিবা রম্বস আছে, একটা অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, একটা কোণের মান দেওয়া আছে, তো কি করবা 3 আর 8-এর যোগফল করবা, সেটা কত সমান করবা, এই 33 লিখেছো এর দ্বিগুণ করে দিবা, ঠিক আছে, ব্যাস তোমার অঙ্ক শেষ। 8 3 11 দিয়ে 3 বার কেটে গেল, মানে 1 ইউনিটের মান আমি কত পেয়ে গেলাম 6। আমাকে বলেছে পি আর কিউর পার্থক্য, পি কিউর পার্থক্য কত
8 থেকে 3 গেল 5, 3 × 5 করে দাও সমান সমান 30, ঠিক আছে? এইভাবে তোমরা করে নেবে, মানে আর কিছু দেখবাই না, অ্যাঙ্গেল বাইসেক্টর আছে, এই দুটো কোণ মানে অনুপাতের যোগ হবে, এটার ডবল, ব্যাস এইটুকুটাই তোমার করতে হবে, আর কিচ্ছু নাই। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সিলিন্ডার আকৃতির পাইপের বাইরের ব্যাস 12 সেন্টিমিটার, দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 63 সেন্টিমিটার এবং পুরুত্ব বলে দিয়েছে 0.4 সেন্টিমিটার। পাইপটির বক্রতলের ক্ষেত্রফল কত? তো এই অঙ্কটা কেমন আছে না, এটা হচ্ছে খোকলা পাইপ বলে, ঠিক আছে? মানে কি, ধরো একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, এক সেকেন্ড, এই একটা সিলিন্ডার আছে, এর ভিতরে আরেকটা সিলিন্ডার আছে, বুঝতে পারলে তো? এর ভিতরে আরেকটা সিলিন্ডার আছে। এবার কি হলো দেখো, এবার আমাকে বলছে বাইরের ব্যাস 12 সেন্টিমিটার, মানে বাইরের যে ব্যাস, এই বড়টা যেটা হবে, এক সেকেন্ড, এই যে বড় যেই ব্যাসটা হবে সেটা কি হচ্ছে বাইরের ব্যাস, কিন্তু এটা এখানে দিয়েছে কি অ্যাকচুয়ালি ব্যাস দিয়েছে, তো আমাকে ব্যাসার্ধ করলে কি 2 করে হাফ করে দিতে হবে, তো বাইরের ব্যাসার্ধ কত হবে 6, আর দৈর্ঘ্য বলে দিয়েছে 68, মানে এখান থেকে যে এইটা যে দৈর্ঘ্য আছে এটা কত, এটা আছে আমার দিয়ে দিয়েছে 63 সেমি, আর বলে দিয়েছে কি পুরুত্ব, মানে এই যে ফাঁকা জায়গাটা দেখছো কি না, এই ফাঁকা জায়গাটা, এইটার মান আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে 4.4। আমাকে জিজ্ঞাসা করছে পাইপটির বক্রতলের ক্ষেত্রফল বের করো, ঠিক আছে? দেখো এখানে কি হয়, আমি তোমাকে প্রথমে এটা থিওরি বলে দিচ্ছি, তারপর তোমাকে এটার অঙ্কটা করাচ্ছি, তাহলে তোমার করতে অনেক সুবিধা হবে, বুঝতে পারলে তো? দেখো কি হয় যখন খোকলা পাইপ থাকে একটা, ঠিক আছে, মানে এরকম থাকে, এই হচ্ছে একটা ধরো খোকলা পাইপ, এক সেকেন্ড, প্রথমে বানিয়ে নিই তারপর তোমাকে বলছি, ঠিক আছে? একটু আঁকাটা দেখে একটু নজর দিও না, তাহলেই হবে। তো এটা হচ্ছে একটা খোকলা পাইপ, ঠিক আছে? এই খোকলা পাইপের প্রথম যেটা যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই খোকলা পাইপের এটা একটা ব্যাসার্ধ হবে এর, ঠিক আছে? এই ব্যাসার্ধকে আমরা বলে দিই আর, ঠিক আছে? এই পাইপটা একটা বড় ব্যাসার্ধ হবে, যেটা মেন পাইপ, এটাকে আমরা কি বলে দিই বড় হাতের আর, ঠিক আছে? এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা দেখছো কি না, এই জায়গাটাকে আমরা বলে দিই এক্স, মানে এটা কি পুরুত্ব, মোটা বলে দেয় না, একটা তুমি পাইপ দেখে নিবা, তো পাইপটা একটু হলেও থিকনেস থাকে না, এই থিকনেসটা হচ্ছে এক্স, ঠিক আছে? এর মানে যদি ধরো আমাকে বড় আর বের করতে হয়, ঠিক আছে, যদি বড় আর বের করতে হয়, তো বড় আর কিভাবে তৈরি হয়েছে, এই যে এই এক্সটা আছে, মানে এই যে এক্সটা আছে, সরি, এই এক্সটা যে আছে এই পুরুত্বটা, আর এই যে ব্যাসার্ধ ছোট হাতের আর, এটা দুটো মিলিয়ে বড় আরটা তৈরি হয়েছে, মানে এটা কি হবে আর প্লাস এক্স। কেমন? এই যে ধরো ছোট আর যদি আমাকে বের করতে হয়, ধরো ছোট আরটা আমি বের করবো, তাহলে আমাকে কি করতে হবে, এই যে বড় যে আরটা আছে, বড় ব্যাসার্ধটা, সেখান থেকে যদি আমি মানে পুরুত্বটা বাদ দিয়ে দিই, তাহলে আমি ছোট আর পেয়ে যাবো, মানে কি আর মাইনাস এক্স করে দিলে আমি ছোটো আর পেয়ে যাবো। আচ্ছা এক্স যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি কী করবো, দেখো যদি এক্স বের করতে হয়, তাহলে আমি যে বড় যে আরটা আছে এখান থেকে ছোটো আরটা যদি আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে, এটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই এক্সটা আমি পেয়ে যাবো, তার মানে এটা কী হবে আর মাইনাস আর, তাই তো? এইটা তিনটা জিনিস বুঝতে পারলে তো, যে বড় আর কী করে বার করবো, ছোটো আর এক্স কীভাবে বার করবো। এবার দেখো এই তিনটাই আমাকে মেন কাজ ছিল, আর কিছু করার নাই। দেখো এবার যদি আমাকে জিজ্ঞেস করে যে বললো কি যে এর আমাকে আয়তন বার করো, এই যে খোকলা যে পাইপটা আছে, ধরো এই পাইপটা আমাকে আয়তন বার করতে বলেছে। আয়তন আমরা কি জানি সিলিন্ডারের পাই আর স্কোয়ার এইচ, তাই না? এটা আমরা আয়তন জানি, কিন্তু যেহেতু খোকলা পাইপ আছে, খোকলা পাইপ কি করে বলবো, যে আমাকে থিকনেস দিয়ে দিবে প্রশ্নে, ঠিক আছে? এই যে আমি এই প্রশ্নটা চিনলাম কি করে, যে এটা আমি সিলিন্ডার ডিরেক্ট দেখেছিলাম, তাই না? কিন্তু আমি চিনলাম কি করে, এই যে পুরুত্ব দেওয়া আছে এটা থেকে আমি বুঝতে পারলাম যে এটা একটা থিকনেসের কথা বলা আছে। সেরকম এরকম পুরুত্ব তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, তখন তুমি বুঝে নেবে যে এই কনসেপ্টের অঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে। এবার দেখো এখানে আসি, দেখো এখানে পাইকে আমি পাই লিখে দিলাম। দেখো আর স্কোয়ার যেটা আছে, এই ছোট আর বের করার জন্য আমাকে কি রাখতে হবে, আর মাইনাস এক্স রাখতে হবে, তাই না? তো এই আর এর জায়গায় আমরা কি লিখবো, আর মাইনাস এক্স তার স্কোয়ার ইন্টু এইচ, বুঝতে পারলো তো? এই জিনিসটাই আমাকে করতে হয়। এবার কিন্তু আমাকে চেয়েছে কি, দেখো আমাকে চেয়েছে হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, তাই না? বক্রতলের ক্ষেত্রফল কি হয়, দেখো আমরা সাধারণত বক্রতলের ক্ষেত্রফল কি জানি, 2 পাই আর এইচ, তাই না? এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল বাইরেরটার, কিন্তু আমাকে এখানে শুধু বাইরেরটা নিলে হবে না তো, আমাকে বাইরেরটার সাথে সাথে ভেতরেরটাও তো নিতে হবে, তবেই না এই পুরুত্বটা পাবো। তার মানে কি এটার সাথে আমাকে আরও একবার যোগ করতে হবে কি, 2 পাই আর এইচ, ঠিক আছে? এই দুটো জিনিস আমাকে যোগ করলে তবে আমি টোটাল পাইপটার বক্রতলের ক্ষেত্র পাবো। এবার দেখো এই দুটোকে যদি আমি যোগ করি, এখানে কমন কী কী পাচ্ছি, দেখো 2 পাই এইচ আমি কমন পেয়ে যাচ্ছি, ব্যাকেটে কী রাখবো আর প্লাস আর, তাই না? এবার দেখো এখানেও এটা হয়ে যাবে তোমার বক্রতলের ক্ষেত্রফল, মানে ডিরেক্ট তোমাকে যদি এবার থেকে জিজ্ঞেস করে যে পাইপের ধরো এরকম পুরুত্ব দিয়ে দিচ্ছে, ঠিক আছে? পুরুত্ব দেওয়ার পর তোমাকে পাইপের বক্রতলের ক্ষেত্রফল বার করতে, তখন তুমি এত কিছু মনে রাখবে না, শুধু মনে রাখবে এই জিনিসটা 2 পাই এইচ আর প্লাস আর। কেমন? তো চলো এই 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 ফর্মুলাটা আমরা ফেলে দেখি হচ্ছে কিনা। তো দেখো আর আর কিছু কিছু জিনিস দেখো, এখানে দেখো ডিরেক্ট আর এর আমাকে দেখো বড় হাতের মানে বাইরের ব্যাস আমাকে দেওয়া আছে, তাই না? ব্যাসার্ধ কত হবে, এটা আমাকে বড় ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 6,
এবার কিন্তু আমি দেখো ছোট ব্যাসার্ধ তো আমি জানি না, তো ছোট ব্যাসার্ধ বের করতে গেলে কি করতে হবে, বড় আর থেকে আমাকে এক্স বাদ দিতে হবে, তাই না? তার মানে এটা দেখো বড় আর কত আছে আমার 6, আর এক্স মানে কি পুরুত্তর কথা বলেছে, এক্স কত আছে 0.4, মাইনাস দিয়ে আমি 0.4 করে দিই, তাহলে আমার কত আসবে 10 থেকে 4 গেল, এটা আসবে তোমার হচ্ছে 10 থেকে 4 গেল 6, 5.6, তাই না? মানে এই যে এই আরটার মান কি হলো 5.6, আর এখানে বড় আর তোমাকে দিয়ে দিয়েছে দেখো 6, মানে এই দুটোর যোগফল কত হবে, এখানে আমি 6 যোগ করে দিই, কত আসছে আমার 11.6, ঠিক আছে? এই জিনিস মানে এইটুকুটার মানে আমি পেয়ে গেলাম কত 11/6, এইটুকুটা বুঝতে পারলে তো? এবার আমি তাকে মিটিয়ে দিচ্ছি, এবার নতুনভাবে করছি, ঠিক আছে? দেখো বক্রতলের ক্ষেত্রফল আমি কি পেয়েছিলাম 2πh আর প্লাস আর, তাই না? এটা আমি পেয়েছিলাম। এবার দেখো 2 পায়ের মান আমরা কত জানি 22/7 ইন্টু এইচ আমাকে দিয়েছে দেখো 63, তাই না? 63 ভিতরে দেখো বড় হাতের আর কত পেয়েছিলাম আমরা 6, মানে এই টোটালটার মান আমরা কত পেয়েছিলাম 11.6, তাই না? 11.6, এবার তোমার কাটাকাটি করো, 7 দিয়ে এটা কেটে গেল 9 বার, তো থাকলো কত 22 দুগুণি 44, 44 ইন্টু 22 দুগুণি 44 ইন্টু 9 ইন্টু 11.6। এবার এই অঙ্কটাকে তোমাকে সলভ করতে হবে, তাই না? এখানে তুমি কি কি দেখতে পাচ্ছ, দেখো প্রথম তুমি জিনিস দেখতে পাচ্ছ যে এটা যেই মানে আমার গুণফলটা আসবে সেই গুণফলটা কি হয় আমার 9-এর মাল্টিপল হবে, আর না হলে কি 11-এর মাল্টিপল হবে। এবার তুমি 9 আর 11 দুটো দিয়েই গুণ করার নিয়ম জানো, তাই না? তাই তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তুমি আমাকে এটা গুণ করে আমাকে জানাবা, ঠিক আছে? মানে তুমি মানে জানাবা এটা আমাকে, মোট কথা। আর তুমি এবার গুণ করে জানাবা না, ঠিক আছে? বুঝতে পারলে তো? আমাকে তুমি জানাবা যে কোনটা দিয়ে এটা গেছে, সেই জিনিসটা আমাকে জানাবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে এ এবং বি একটি কাজ একত্রে 18 দিনে সম্পন্ন করতে পারে, ঠিক আছে? এ আর বি মিলে একটা কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে। বলছে যদি এ একা কাজটিকে 45 দিনে করে, যদি এ একা কাজটাকে 45 দিনে করে, তাহলে বি একা কাজের 1/4 কত দিনে করতে পারবে? তো এটার এলসিএম নিই, তাহলে আমি টোটাল ওয়ার্ক পেয়ে যাবো, কত হচ্ছে ধরো আমি 90 নিলাম এলসিএম, তো 18 দিয়ে যদি আমি কাটি, এ বি হচ্ছে 90খানা কাজ 18 দিনে করে, তাহলে একদিনে কত করে 5 ইউনিট কাজ করে। এ 45 দিনে 90খানা কাজ করে, তাহলে একদিনে কত করে 2খানা কাজ করে। তবে এ আর বি মিলিয়ে আমার আছে 5, আর এ একা আছে 2, তাহলে বি কত আছে 3, তাই না? এবার বলছে বি ওই একই কাজে মানে এই 90টা কাজ আছে সেই কাজটাকে তো 3-এর মানে বি 3 এফিসিয়েন্সিতে করবে, কিন্তু পুরো কাজটা করতে পারেনি, বলেছে কি 1/4, ঠিক আছে? তো এবার কেটে দাও, 3 বার এটা কেটে গেল কত 30 বার, 4 দিয়ে আমি ভাগ করি, 4 7 28, দশমিক নিব 0, 4 5 20, মানে 7.5 দিনে তোমার কাজটা হয়ে যাবে। অপশন নাম্বার সি তোমার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এটা তো হয়ে গেল তোমার বেসিক। তুমি এটাকে যদি আরও তাড়াতাড়ি করতে চাও, কি করতে চাইবা দেখো, তোমাকে আমি আগেও বলেছি, যখন দুজনের একত্রে কাজ দেওয়া থাকবে আর তারপরে একজনের কাজ দেওয়া থাকবে আর আরেকজনের কাজ জানতে চাইবে, তখন কিছুই না, এই যে দুটো সংখ্যা আছে এই দুটো মানকে তুমি প্রথমে গুণ করবা, 18 ইন্টু 45, ঠিক আছে? গুণ করবা, তারপরে কি করবা এখান থেকে এটা বিয়োগ দিয়ে দিবা, 45 থেকে 18 বিয়োগ দিয়ে দিবা, যেটা অ্যান্সার আসবে সেটা তোমার কি এই যে একজনের কাজের এফিসিয়েন্সি তোমাকে দিয়ে দিবে, মানে একজনের কাজ করার দিন সংখ্যা দিয়ে দিবে, কিন্তু আমাকে দিয়েছে কত 1/4 কাজ হবে, তো এটা তুমি 1/4 করে দাও, তোমার চলে আসবে 7.5, ঠিক আছে? এইভাবে ওইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, যেভাবে তোমার সুবিধা। এইভাবে কি বললাম, যখন তোমাকে দুজনের কাজ দেওয়া থাকবে প্লাস একজনের কাজ দেওয়া থাকবে আর আরেকজনের জিজ্ঞেস করবে, তখন যে দুটো মান প্রশ্নে আছে সেই দুটো মানকে প্রথমে তুমি গুণ করবা, তারপর সেই দুটো মানকে তুমি বিয়োগ করবা, বিয়োগ করে ভাগ করে দিবা, ঠিক আছে? আর কোশ্চেনে যদি এক্সট্রা কিছু বলে থাকে 1/4, 2/3 ভাগ, 10/9 ভাগ, সেটার সাথে তুমি গুণ করে দেবা এক্সট্রা ভাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 365 এবং 376-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে তা নির্ণয় করো। দেখো এই অঙ্কটা যারা তোমরা প্রাইম নাম্বার যাদের তোমাদের মুখস্থ আছে তারা তো তোমরা করে দিতে পারবা, যাদের প্রাইম নাম্বার মুখস্থ নাই তারা কি করবা দেখো, সবার প্রথমে তোমার কাজ হবে এক্সাম হলে বসে সংখ্যাগুলো লিখে নেওয়া। 365 বেশি সংখ্যা নাই, কম সংখ্যা আছে তাই তুমি লিখে নেবা 365, 366, 367, 368, 369, 370, তারপরে 371, 372, 373, ঠিক আছে, 74, 75 আর 76। এবারের মধ্যে মৌলিক সংখ্যা তুমি কি করে বার করবে দেখো, প্রথমত যে সংখ্যাগুলো জোড় সংখ্যা বাদ দিয়ে দাও, 366 বাদ হয়ে যাবে, 68 বাদ হয়ে যাবে, 70 বাদ হয়ে যাবে, 72 বাদ হয়ে যাবে, 74 বাদ হয়ে যাবে, 76 বাদ হয়ে যাবে। তারপরে কি বাদ দিব, যেগুলো 5-এর মাল্টিপ্লিকেশন আছে এটা বাদ হয়ে যাবে। আর কি এখানে কি থাকলো, এখানে 375 বাদ হয়ে যাবে, আর কিছু বাদ হলো না। তো আমাদের পড়ে থাকলো কি কি দেখো, 367 পড়ে থাকলো, 369 পড়ে থাকলো, ঠিক আছে, 371 পড়ে থাকলো, আর 373 পড়ে থাকলো। এবার এর মধ্যে তুমি ছাড়বা কি করে দেখো, 369 তোমার 3 আর 9 দিয়ে কেটে যাবে, কারণ কি তিনটা সংখ্যার যোগফল দেখো 3 আর 9 দিয়ে কাটছে, যেমন কি 9 6 3 9 9 9 কেটে গেল, এটা কেটে গেল। আর একটা সংখ্যা দেখো 371 আছে,
তাই না? এটাও তোমার কেটে যাবে। কেন? এটা কত দিকে হবে? 5 7 35, 7 7 3 7 21, এটাও 7 দিয়ে কেটে যাবে। তো থাকলো কত তোমার? এই একটা সংখ্যা পড়ে থাকলো আর হচ্ছে এই একটা সংখ্যা পড়ে থাকলো। ঠিক আছে? তো কটা সংখ্যা আছে? দুখানা সংখ্যা আছে। ঠিক আছে? তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এইভাবে তোমরা অ্যাপ্রোচ নিতে পারো, বা তোমার যদি এর থেকে কোনো বেটার অপশন থাকে বা অন্যভাবে তুমি নিয়ম জানতে পারো, তুমি সেটাও অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে? এমন না যে আমি তোমাকে এটা বলছি বলে তোমাকে এটাই অ্যাপ্লাই করতে হবে। তোমার যেটাতে তোমার সুবিধা সেভাবে তুমি করো। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একজন ব্যাটসম্যান 12টি ইনিংসের গড় রান 77 হয় এবং তিনি তার 13তম ইনিংসে 272 রান করেন, তবে ওই ব্যাটসম্যানের রানের গড় কত বৃদ্ধি পেল? তো এটা বেসিক থেকে করতে গেলে কি হবে? দেখো 12টা ইনিংস খেলেছে, যার প্রত্যেকটাতে গড়ে 77 রান করে করেছে। টোটাল কত রান করেছে? 12 7 84 4, সাথে থাকলো কত 8, 12 7 84 আর 8 92, সে টোটাল 924 রান করেছে। 13তম ইনিংসে সে ধর 13তম ইনিংসে 272 রান করে ফেলেছে। ঠিক আছে? তা টোটাল কত রান করেছে সে? 4 2 6, 7 2 9, 9 2 11, 1196 রান করেছে সে 13তম ইনিংসে। মানে টোটাল 13টা ইনিংস খেলে 1196 রান করেছে। তাহলে গড় কত হবে? 13 দিয়ে গুণ ভাগ করে দাও। দেখো 9 13 117, তাই না? 117 কত হলো? 2 6, 13 দুগুণী 26। তার মানে হলো কত? 77 প্রথমে গড় ছিল, এখন হয়ে গেল তোমার 92 গড় হলো। তো তোমার গড়ের বৃদ্ধি কত হলো? 15 তোমার বৃদ্ধি হলো, তাই না? এটাই আমাকে জিজ্ঞাসা করেছে যে তবে ওই ব্যাটসম্যানের রানের গড় কত বৃদ্ধি পাবে? 15 বৃদ্ধি পাবে। ঠিক আছে? আর এই কোশ্চেনটা না তোমাদের এখন খুব জিজ্ঞেস করছে, এই কোশ্চেনটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে দিও। ঠিক আছে? তো এটা তোমার বেসিক হয়ে গেল। ঠিক আছে? এবার তুমি পরীক্ষাতে কিভাবে অ্যাপ্রোচ করবে? ধরো এটা করতে তোমার যদি ধরো 30 সেকেন্ড সময় লাগলো, ঠিক আছে, আমি ধরে নিলাম। তো তুমি এটাকে 10 সেকেন্ডে কিভাবে করবে? দেখো যখনই তোমাকে প্রশ্ন দিয়ে দিবে যে 12টা ইনিংসে 77 রান করেছে, তারপরে একটা ইনিংস খেলেছে, তো সেই ইনিংসে কোনো একটা রান করেছে, দিয়ে তার গড় রানে কত বৃদ্ধি পেয়েছে। তো তোমরা মনে রাখবা একটা নিয়ম, তোমরা মানে লিখবা না, এটা মনে রাখো, খাতায় 2 3 বার লিখে নিবা, তোমার মনে হয়ে যাবে। দেখো নতুন স্কোর, ঠিক আছে, নতুন স্কোর মাইনাস পুরনো গড় বাই হচ্ছে টোটাল ইনিংস। ঠিক আছে? টোটাল ইনিংস। এবার যেরকম যেরকম আছে লিখে দাও। নতুন স্কোর কত আছে? দেখো 272, তো 272 তুমি লিখে দাও, মাইনাস পুরনো গড় কত আছে? দেখো 77 তোমার পুরনো গড় আছে। আর টোটাল ইনিংস কটা খেলেছে? 12টা প্রথমে খেলেছিল, পরে একটা খেলেছে 13টা, তো 13 দিয়ে তুমি ভাগ দিয়ে দাও। দেখো এবার তোমার যাচ্ছে কিনা। 12 থেকে 7 গেল 5, এখানে 1 চলে এলো 8, 17 থেকে 8 গেল কত হলো? 19, 195/13, কত হলো? 13 1 13, 5 13 65। ঠিক আছে? 15 রান তোমার বৃদ্ধি পেলো। তো তোমরা এই জিনিসটা যদি করো তোমার ফাটাস করে হয়ে যাবে, তাই না? তো এটা তোমরা মনে রেখো। ঠিক আছে? তোমরা যখন দিয়ে দিবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিছুই না, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ দিয়ে দিবা, আর লাস্ট যে ইনিংসটা খেলবে সেটা দিয়ে তুমি ভাগ দিয়ে দিবা। ঠিক আছে? তোমার কাজ শেষ। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ট্যাঙ্ক 3 ঘন্টায় পূর্ণ করতে পারে, অন্য একটি পাইপ পূর্ণ ট্যাঙ্কটি 6 ঘন্টায় খালি করতে পারে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? এটা সোজা অঙ্ক আছে, এটাও তুমি আমাকে হোমওয়ার্ক দিয়ে জানাবা। ঠিক আছে? নাম্বার দিয়ে দেবা এখানে, দিয়ে হোমওয়ার্কটা আমাকে জানাবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি √x + 1/√x এর মান তোমার 5 হয়, তবে x + 1/x এর মান কত? তো এটা কিছুই না, এটার স্কোয়ারই আছে, তাই না? মানে আমরা কি জানি, যেমন আমরা অঙ্ক করতাম না, x + 1/x = a দিয়ে দিল, তাহলে আমাকে জিজ্ঞেস করবে x² + 1/x² এর মান। এটাও সেম জিনিস আছে, এখানে আন্ডাররুট করা আছে, তো স্কোয়ার করলে কি হয়ে যাবে? এটাই চলে আসবে। তো এখানে আমি তোমাকে কি বলেছিলাম যে a² - 2, এটা করে দেবো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। এ কত দিয়েছে আমাকে? দেখো 5 দিয়েছে, 5 5 25, -2 সমান কত হবে? 23, তাই না? এটা তোমার কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, তাই না? আচ্ছা যদি তোমাকে দিয়ে দেয় যে x + 1/x = a, আর তোমাকে বের করতে বলে x² - 1/x², তখন কি করবো বলো তো? এটা কিছুই না, a² + 2। ঠিক আছে? এখানে যদি প্লাস থাকে তাহলে তোমাকে প্লাস, যদি জিজ্ঞেস করে তাহলে -2 করতে হবে, যদি মাইনাস জিজ্ঞেস করে তাহলে +2 করতে হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের চেয়ে 75% কম। দেখো 75% মানে কত হয়? পার্সেন্টেজ ফুটিয়ে নিচে শূন্য আসবে, মানে 25 বার এটা কেটে গেলো 4 বার, এটা কেটে গেলো 3 বার। মানে বলছে একটি ওয়াশিং মেশিনের দাম টিভির দামের চেয়ে 75% কম, আর টিভির দাম হচ্ছে যদি 4 হয় তার থেকে 3 কম, মানে ওয়াশিং মেশিনের দাম কত? 1 টাকা। এখানে তুমি লিখে দাও, এটা আমি লিখে দিলাম ওয়াশিং মেশিন, আর এখানে লিখে দিলাম টিভি। ঠিক আছে? টিভির দাম আমি কত পেয়েছি? 4 টাকা, ওয়াশিং মেশিনের দাম কত পেয়েছি? 1 টাকা। ঠিক আছে? এবার বলছে পরবর্তীতে ওয়াশিং মেশিনের দাম 88% বৃদ্ধি পায় এবং টিভির দাম 57% কমে যায়। তাহলে 5টা ওয়াশিং মেশিন এবং 3টি টিভির মোট দামের উপর কত শতাংশ পরিবর্তন, সেটার হার নির্ণয় করো। দেখো একটা ওয়াশিং মেশিনের দাম 1 টাকা,
একটা টিভির দাম 4 টাকা, তাহলে 5টা ওয়াশিং মেশিনের দাম কত হবে? এর সাথে যদি 5 গুণ করে দিই, 5টা ওয়াশিং মেশিনের দাম 5 টাকা, আর কত বলেছে টিভির দাম কত? 3টা। যদি তিনটা একটার দাম যদি 4 টাকা হয়, তো 3টা টিভির দাম কত? 3 4 12 টাকা। তাহলে আমার কত হলো? 5 টাকার ওয়াশিং মেশিন, 12 টাকার টিভি, তো টোটাল আমার কত দাঁড়াচ্ছে এখানে? 17 টাকা আমার টোটাল দাম পড়েছে। কিন্তু বলছে যে ওয়াশিং মেশিনের দাম 88% বৃদ্ধি পায়, ওয়াশিং মেশিনের যে মানটা আছে সেটা 88% বৃদ্ধি পেলো, ঠিক আছে। আর বলছে টিভির দাম 57% কমে গেল, তো টিভির দাম আমি করলাম -57% কমে গেল। এবার বলছে কি মাইনাস করলাম, ওই জন্য কি 57% কমে যাওয়াটাকে দেখাচ্ছে। বলছে তাহলে শতকরা পরিবর্তন, দেখো এই দাম বেড়েছে এই দাম করেছে, তো ওভারঅল যে দাম তার উপরে তো কোনো একটা প্রভাব পড়বে, তাই না? আমি ধরলাম এক্স প্রভাব পড়লো, ব্যাস, আর কিছুই করার নাই। দেখো 5 8 40 শূন্য, হাতে থাকলো 4, 5 8 40 4 44, ঠিক আছে। তো এখানে প্লাস আছে, কিন্তু যেহেতু এটা মাইনাস আছে, তো প্লাস মাইনাসে কি হয়ে যাবে? এখানে মাইনাস হয়ে যাবে, তাই না? এবার দেখো 12 7 7 12 84, 4 হাতে থাকলো 8, 12 5 60, 60 আর 8 68, তাই তো, সমান সমান কত? 17x। তো দেখো অ্যাকচুয়ালি কি হচ্ছে, দামটা কমছে না। যদি তুমি ওভারঅল যদি করো, এটা কত প্লাস আছে এটা মাইনাস আছে, যদি এখান থেকে এটা বাদ করতে হবে, 4 থেকে এটা চলে গেল 4 বার, 1 সেকেন্ড, 4 থেকে 4 চলে গেল, 8 থেকে চলে গেল 4, 6 থেকে চলো 244, 244 এখানে আমি টোটালটা পেলাম, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে কি এখানেও মাইনাস হবে। এখানে কি 17x ছিল, যদি x বের করতে হয় তো 17টা কি ডিভাইডেড হয়ে যাবে, তো 17টা আমি নিচে ডিভাইড করে দিলাম, সমান সমান কি হলো x, কাটো। এবার 17 দিয়ে আমি কাটি, 17 কে 17, ঠিক আছে, 7 4 5 17 85, 4 17 68, তো একটাই অপশন আছে 14.35, বা বাকি একটাও নেই, তার মানে কি এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। হ্রাস কেন হলো? কারণ এখানে নেগেটিভ সাইন তো তোমাকে ডিক্রিজকেই না দেখায়। এইভাবে তোমরা করে নেবো। এই কোশ্চেনটা তোমাদের আজ থেকে প্রশ্ন পরীক্ষাতে আসছে, কবে থেকে আসছে, আর এখনো চলেই আসছে। এই কোশ্চেনটা না তোমার আরআরবি যেই যে পরীক্ষাটা হয়েছিল জুনিয়র ইঞ্জিনিয়ার, সেখান থেকে তোমার আসা শুরু করেছে কোশ্চেনটা। জুনিয়র ইঞ্জিনিয়ারে এসছে, তোমার এনটিপিসিতে এসছে, গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট দুটোই এসছে, ঠিক আছে। তারপরে তোমার আর পরে কি পড়ে গ্রুপ ডিতে এসে গেছে, ঠিক আছে। তো লাগাতার এই কোশ্চেনগুলো এসছে, আর আসা শুরু হয়েছিল তোমার যেই থেকে, মনে রাখবে যেইতেই প্রথমে এই কোশ্চেনটা আসলো। এএলপি টেকনিশিয়ান এই পরীক্ষাতে এই কোশ্চেনটা আসেনি, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ত্রিভুজের বাহুগুলি অনুপাত 3 4 5, দেখো 3 4 5 থেকে আমি এটাই বুঝতে পারছি এটা একটা সমকোণ ত্রিভুজ আছে, তাই না। যা এটা হয়ে যাবে 3, এটা আমি ধরে নিলাম 4, এটা আমি ধরে নিলাম 5, এটাই হয়। কারণ 3 4 5, তারপর কি 5 12 13, 8 15 17, 20 21 29, এগুলো কি হয়? এগুলো সব ট্রিপলেট নাম্বার হয়, এটাও ট্রিপলেট নাম্বার আছে। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল 48 সেমি। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইন্টু বেস, বেস আমি ধরে নিলাম কত 4, তো 4x ধরে নিচ্ছি, ইন্টু হাইট, হাইট কত আছে 3, তো আমি 3x ধরে নিলাম, সমান সমান কত হয় 48। এবার কাটো, দেখো 2 দিয়ে আমি যদি কাটি, 1 সেকেন্ড, 2 দিয়ে যদি আমি কাটি, এটা 2 বারে কেটে গেল, তো 2 3 6, 6 8 48। এখানে কি বলেছে? এক্স 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 স্কোয়ার পড়ে আছে, এক্স স্কোয়ার সমান সমান 8, তাহলে এক্স এর মান কত হবে? 8 আন্ডার রুট হয়ে যাবে, তো এখানে কত আসছে 2√2, 8কে যদি আমরা বাইরে বের করি। এবার বলছে তবে এর পরিসীমা কত? পরিসীমা কি হয়? বাহুর দৈর্ঘ্য হয়, তো এটা কত? 3 4 7, 7 5 12, তো এটা কি টোটাল কত আছে? 12x আছে, তাই না। এখানে এক্স এর মান আমি কত পেয়েছি? 2√2, তো 12-র সাথে যদি আমি 2√2 গুণ করে দিই কত হবে? 24√2, তাই না। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, অপশন নাম্বার এ, ঠিক আছে। তো এরকম সোজা সোজা অঙ্কও দিচ্ছে, মানে অত ঘাবড়ানোর কিছু নাই, বুঝলো তো। অঙ্ক তোমার মনে রাখবা একদম অঙ্ক সোজাই আসছে, একটু জাস্ট ক্যালকুলেটিভ আসছে। তুমি ক্যালকুলেশনগুলো কিভাবে ম্যানেজ করবা, দেখো ক্যালকুলেশন তো তোমাকে ওখানে করতেই না হবে। ওই জন্য করবা কি, যে দেখো 25খানা অঙ্ক তোমাকে দেয়, ঠিক আছে। 25খানার মধ্যে তুমি ধরে নাও 20 থেকে 22টা অঙ্ক তোমার ঠিকঠাক থাকে, ঠিক আছে, একটু হালকা ক্যালকুলেটিভ থাকে। বাকি থেকে যে 2টা থেকে 3টা অঙ্ক আছে কিনা, 3 4টা অঙ্ক, এই অঙ্কগুলো তোমাকে একটু ক্যালকুলেটিভ দিবে বেশি, ঠিক আছে। এগুলো টাইম খাওয়ার জন্য তোমাকে দিবে। তোমাকে যদি সোজা সোজা কোশ্চেন দিয়ে দেয়, তাহলে তোমার সবাই তো তাহলে করে আসতে পারবে না, তখন কাট অফ দেখবা তোমার এমনি হাই চলে যাবে, 90 নাম্বার পেয়েও চাকরি পাবে না যদি সহজ সহজ অঙ্ক দেয়। সেজন্য কি এই অঙ্কগুলো তোমাকে একটু টাইম খাওয়ার জন্য দেয়। এবার তুমি কি হয়, তোমাকে যে কোনো দিক থেকে ম্যানেজ করতে হবে। প্রথমে দেখবে রিজনিং যেগুলো আছে, রিজনিং খুব সহজ সহজ আসছে, কিন্তু একটু টাইম টেকিং আসছে, ঠিক আছে। রিজনিংয়ে পাজেল টাইপ কোশ্চেন বেশি আসছে, ব্লাড রিলেশনে, তারপর তোমার যে হয় না যে চার কোণে 4টা বসিয়ে দিচ্ছে, মানে গোলাকারই আছে, মানে বৃত্তাকার একটা টেবিল আছে, তার মাঝখানে বসিয়ে দিচ্ছে কেন্দ্রের দিকে মুখ করে, বসাচ্ছে কতজনকে? 7জনকে বসাচ্ছে, বুঝতে পারলো তো। 8জন বসালে একটু সুবিধা হয়ে যায়, 7জন বসালে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু সোজা কোশ্চেন। তারপর তোমাকে দিয়ে দেবে একটা বক্স আছে, বক্সের চারদিকে 4 কোণায় 4টা বসে আছে। এবার তোমাকে এখানে ডিফিকাল্ট বাড়ানোর জন্য কি করবো? বলবে যারা মাঝখানে বসে আছে তারা কেন্দ্রের দিকে দেখছে, আর যারা কোনায় বসে আছে তারা বাইরের দিকে দেখছে, ব্যাস। এখানে তোমাকে টাইম লেগে যাবে, তাই এই টাইমগুলো তোমাকে বাঁচাতে হবে, বুঝতে পারলো তো। এখানে তোমার টাইম লাগবেই লাগবে, তুমি কোনোভাবেই টাইম আটকাতে পারবে না। কিন্তু তোমাকে এই টাইমগুলো তুমি কখন কোথায় বাঁচাবা? এই অঙ্কগুলোতে বাঁচাবা, যেগুলো তোমার সোজা সোজা অঙ্ক আসছে, ফাটাস করে নিবা। অঙ্ক তুমি মনে রাখবা, তোমার 90 মিনিটের এক্সাম, ঠিক আছে। তার মধ্যে
যদি তোমার 1 সেকেন্ডে কেটে দিচ্ছে, হ্যাঁ, 90 মিনিটের তোমার এক্সাম, ঠিক আছে, তার মধ্যে তোমার 80 নম্বরের হচ্ছে ম্যাথ, রিজনিং, সায়েন্স, আর 20 নম্বরের হচ্ছে তোমার জেনারেল মানে কারেন্ট অ্যাফেয়ার্স। 80-র মধ্যেও তুমি দেখো ওইদিকে কত 30-55 নম্বর তোমার ম্যাথ, রিজনিং, আর 25 নম্বর হচ্ছে তোমার সম্ভবত সায়েন্স, তাই তো? দেখো কারেন্ট অ্যাফেয়ার্স তোমার এমন একটা জিনিস, তুমি যদি পারো তো তোমার পারলা, যদি না জানো তুমি পারবে না। মানে 20 মিনিটের জন্য তুমি ধরে রাখবে, তুমি 10 মিনিটের বেশি কারেন্ট অ্যাফেয়ার্সকে দিবে না। 10 মিনিট তোমাকে ম্যাক্সিমাম বলে দিলাম। মানে কি, তুমি দেখবা যে কোশ্চেন তোমার কমন এসছে, তুমি পেরে গেলে, না আসলে তো পারবে না, না, তাই আমি তোমাকে 10 মিনিট তোমাকে ধরে নিচ্ছি। দেখো 25টা যেই সায়েন্স আছে, সেই সায়েন্সের মধ্যে তোমার কি হয়, তোমার যদি নিউমেরিক্যাল আসে খুব বেশি হলে 30 সেকেন্ড সময় লাগবে। আর কোশ্চেনে কি আছে, তুমি পারলে, তুমি যদি জানো তো পারবা, যদি না জানো তো পারবা না। তাই 25টা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি 20 মিনিটের সময় রাখবা, ঠিক আছে? এখানে কত 10 মিনিট তোমার চলে গেল মানে জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্সে। এবার 10 মিনিট থেকে তুমি চেষ্টা করো 10 মিনিট, আমি তোমাকে বলেছি আমি 10 মিনিটই দিবা, তুমি চেষ্টা করবে 10 মিনিট থেকে যাতে সময়টা কমে, ঠিক আছে? যত তোমার এদিকে সময় কমবে তত তোমার এদিকে ভালো। এবার দেখো এখানে 20টা তোমার সায়েন্স আছে, আমি ধরো 25টা সায়েন্সের জন্য তুমি 20 মিনিট ধরে রাখবা। এবার তুমি এখানেও চেষ্টা করবে যাতে টাইমটা কমানো যায়। 10 মিনিট থেকে কমিয়ে তুমি ধরো 7-8 মিনিটে নিয়ে আসবা, আর 20 মিনিট থেকে তুমি কমিয়ে ধরো 15-17 মিনিট নিয়ে আসবা, মানে 2-3 মিনিট দুখান থেকে কমাবা। বাকি যে তুমি পড়ে থাকলে 1 ঘন্টা, ঠিক আছে? এই 1 ঘন্টার মধ্যে তোমাকে তাদের মাথায় সেট করে রাখো যে 1 ঘন্টার মধ্যে তোমাকে ম্যাথ আর রিজনিং কমপ্লিট করতেই হবে এনি হাউ। যদি একটু এখান থেকে যদি তুমি 5 মিনিট, এখান থেকে 5 মিনিট, এখান থেকে যদি 5 মিনিট কমাতে পারো, তো সেই 10 মিনিট তুমি এক্সট্রাতে এখানে 70 মিনিট যোগ করে নিবা, ঠিক আছে? তোমাকে এখান থেকে টাইম কমাতে হবে, কারণ ম্যাথ রিজনিং তোমার পুরো টাইম নিয়ে যাবে, রিজনিং তো তোমার পুরো টাইম নিয়ে যাবে, তুমি বুঝতে পারবে না তোমার টাইম কী করে কেটে গেল, ঠিক আছে? তাই ম্যাথ রিজনিং তোমার 55 নম্বর আছে, ম্যাক্সিমাম স্কোরিং সাবজেক্ট, তুমি চেষ্টা করবে 1 ঘন্টা থেকে 70 মিনিট, ঠিক আছে? এই টাইমের মধ্যে ম্যাথ রিজনিং শেষ করে দাও। বাকি কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে, এই সায়েন্স তো তোমার পারলেই এলো, মানে পারবা তো আসবে, না পারবা তো আসবে না, ব্যাপারটা এটাই। সায়েন্সে একটু কিছু ধরো মানে কিছু ডেপথের কোশ্চেন আছে, বেসিক থেকে কোশ্চেন জিজ্ঞাসা করছে, তো একটু হয়তো এটাতে একটু ভাবতে হবে, কিন্তু এখানে তো তোমার ক্যালকুলেশন নেই না। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে, পুরো তুমি পারলা তো পারলা, না পারলে তো না পারলা, না এখানে ক্যালকুলেশন আছে না কোনো কিছু আছে, বুঝতে পারলে তো? তো এটাই তোমাকে এইভাবে তোমরা টাইমগুলো ম্যানেজ করে নাও। কারণ তোমরা তোমাদের বন্ধুদেরকে জিজ্ঞাসা করে দেখবা, সবার পরীক্ষা তোমাকে এসেটা বলবে যে কোশ্চেন ঠিকঠাক ছিল, শুধু আমি টাইম ম্যানেজ করতে পারিনি বলে আমি মানে পরীক্ষা দিয়ে স্যাটিসফাই হয়নি, ব্যাপারটা এটাই, বুঝলো তো? কোশ্চেন দেখে সবাই স্যাটিসফাই যে কোশ্চেন ঠিকঠাক আসছে, কিন্তু ব্যাপারটা এটাই যে তুমি যদি ম্যানেজ করতেই না পারো কিনা, তোমার খুব আফসোস হবে। জানা কোশ্চেন ছেড়ে আসবা, এর থেকে বেশি মানে আফসোস পৃথিবীতে আর কিছু নাই। তুমি যদি কোশ্চেন না জানো তো ছেড়ে দিলে কোনো দুঃখই লাগবে না। তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ কোশ্চেনটা আমি পারবো, আমার হবে, কিন্তু তোমার টাইম নাই, খুব আফসোস লাগবে। তাই তুমি এই জিনিসটা ম্যানেজ করে রাখবা, কেমন? চলো আজকের লাস্ট কোশ্চেন যেটা আমাদের আছে দেখো, বলছে ত্রিভুজ এ বি সি, আমি দিলাম ত্রিভুজ একটা আছে, ঠিক আছে? এই ত্রিভুজ আমি মান দিয়ে দিলাম, ত্রিভুজ এ, ত্রিভুজ বি, আর ত্রিভুজ সি। বলছে কি ত্রিভুজ বিডি হলো এসি এর উপর লম্ব, এসি এর উপর লম্ব, এসি এর উপর লম্ব কি আছে, ত্রিভুজ মানে সরি লম্ব আছে বি আর ডি, ঠিক আছে, ধরে নিলাম। বলছে এই রেখাটি বিসি পর্যন্ত টানা হয়েছে, এই যেটা হচ্ছে বিসি, এর উপর একটা রেখা টানা হয়েছে এই, কেমন? এটা আমি ধরে নিলাম ই। এবার বলছে যদি রুট মানে সরি কোণ ডি এ ই, ডি যেটা মাঝখানে থাকে সেটা সবসময় অ্যাঙ্গেল দেয়, বুঝতে পারলো তো? মানে এইটার অ্যাঙ্গেল আমাকে দিয়ে দিয়েছে কত, 53 ডিগ্রি, কেমন? 53 ডিগ্রি। তারপর বলছে কোণ সি বি ডি, সি বি আর ডি মানে এইটার অ্যাঙ্গেল আমাকে দিয়ে দিয়েছে, যেটা মাঝখানে থাকে সেটার অ্যাঙ্গেল দেয়, এটা আমাকে দিয়ে দিয়েছে 35 ডিগ্রি। আমাকে জিজ্ঞাসা করছে কোন এ ই বি, মানে এ তো ই মাঝখানে আছে, মানে আমাকে এটা আমাকে জানতে চাইছে, ঠিক আছে? এটার মান আমাকে কত, এক্স আমি ধরে নিচ্ছি। দেখো এই অঙ্কটা এরকম যদি তোমাকে অঙ্ক দেয়, মানে দেখে তো বুঝতে পারলা যে কেমন কেমন আমি ছবি আঁকলাম। ওখানে যখন তুমি ধরো অঙ্কটা জানো না, আমি ধরে নিচ্ছি তুমি অঙ্কটা জানো না, কিন্তু যেরকম যেরকম বলেছে সেরকম সেরকম তো তুমি করতে পারবে, তাই না? এবার করার পর আমি তোমাকে নিয়ম বলে দিচ্ছি, দেখো কি করবে, কিছু করতে হবে না। এইটা কত আছে, এটা সোজাসুজি লম্ব আছে, মানে কি এটা 90 ডিগ্রি আছে, তাই না? তুমি করবা কি, এই যে এটা 90 ডিগ্রি আছে তো এইটার যোগ এইটার সমান হয়, আর কিছু না। মানে 53 আর 90 কত হয়, 143। এইটারই যোগ তোমার হবে 35 প্লাস এক্স এর, 35 প্লাস এক্স। এক্স এর মান যদি বার করতে হয় এটাকে এদিকে নিয়ে চলে আসবে, 43 থেকে 35 বাদলে কত হবে, 108 ডিগ্রি। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? অপশন নাম্বার ডি। আর তোমার কিচ্ছু করতে হবে না, তোমার অ্যাডভান্স ম্যাথ আসছে কিন্তু হালকা টাইপের আসছে, ঠিক আছে? মেনসুরেশনগুলো যেগুলো আসছে একটু ক্যালকুলেটিভ আসছে, তুমি 11-এর মাল্টিপ্লিকেশন, 9-এর মাল্টিপ্লিকেশন, 7-এর মাল্টিপ্লিকেশন, এই যদি মানে এগুলো যদি জানো কিনা তাহলে তোমার একটু তোমার ক্যালকুলেশনটা সোজা হবে, বুঝতে পারলো তো? আর কিছুই না। তো বুঝতে পারলে এই অঙ্কটা তুমি দেখো যেরকম যেরকম তোমার ছবি আঁকতে বলে সেরকম সেরকম ধরো তুমি কোশ্চেনটা জানো না, কিন্তু ছবিটা তো আঁকতে পারবা দেখে কেমন কেমন বলেছে। তো এইভাবে একে তুমি দেখে নেবো যে হ্যাঁ সেম ফিগার চলে এসছে, তার মানে কি এই দুটার যোগফল তোমার এই দুটার যোগফলের সমান হবে। এবার তোমাকে হয় যদি ধরো তোমাকে আমাকে দিয়ে দিল, ঠিক আছে, এবার আমাকে বি জানতে চাইবে, তাও তোমার সেম প্রসেস। যদি তোমাকে এই দুটো দিয়ে দিল আর এখানকার মধ্যে ধরো এই 90 ডিগ্রি দিল, এটা দিল না, তখনও কি তোমার সেম প্রসেস। এবার এই করে 1টা 2টা 3টা 4টা মান আছে, 4টার মধ্যে তোমাকে 3টা দেওয়া থাকবে, একটা তোমাকে বার করতে হবে।
খেলা তোমার শেষ, বুঝতে পারলো তো? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। কেমন, কোথাও যদি কিছু বুঝতে না পারো বা কোথাও যদি তোমার কোনো অঙ্কতে ডাউট থেকে থাকে, তুমি আমাকে সেই জায়গাটায় মানে কোশ্চেন নাম্বার দিয়ে আমাকে জানিয়ে দিও, ঠিক আছে? এই কোশ্চেনটা আমার বুঝতে অসুবিধা হয়েছে, বা তোমার যদি কোনো রকম নিজের মতামত থাকে সেটা আমাকে জানাতে পারো। যদি আমার পড়ানো তোমার ভালো লাগে সেটাও তুমি বলতে পারো। যদি মনে হয় যে না আমার ঠিকঠাক পড়াতে পারছি না বা আমার কিছু ডেভেলপ করতে হবে নিজের পড়ানোর মধ্যে, জাস্ট ফিডব্যাকের জন্য আমি বলছি, ঠিক আছে? যে কিছু ডেভেলপ করতে হবে, তাহলে তুমি আমাকে সেই জিনিসটাও বলতে পারো, ঠিক আছে? কোনো ব্যাপার না। তো চলো, এই ক্লাসটা তোমরা প্র্যাকটিস করে নিও। এই ক্লাসটা তো দেখলে 2 তারিখ থেকে 5 তারিখে যেসব কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো এখানে করানো হয়েছে। তোমরা এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করে যাও, দেখবে এই টাইপেরই তুমি অঙ্ক পাবা। হয়তো ডাটা আলাদা থাকবে, বাকি একদম সেম ডাটা তো দিয়ে দেবে না, ডাটা আলাদা থাকবে, বাকি তোমার ভাষা একদম সেম, তোমরা করে নিতে পারবা, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।